এভাবে আমি আরো 15-20 জন মেয়ের সাথে মিশছি। 15-20 জন মেয়ের সঙ্গে আপনি মিশেছেন এবং তাদেরকে আপনি হাত করতেন কিভাবে? তাদেরকে আমি হাত করতাম, তাদের সাথে ফোনে যোগাযোগ করতাম। কেউ যদি চান্স না দিত, পাত্তা না দিত, তখন তার জায়গায় আমি খুব সুন্দর ভালো ব্যবহার করতাম, ভালো কথাবার্তা বলতাম। হয়তো দেখা গেছে সে আমার কথায় রাজি। এবং শেষ পর্যন্ত কি হতো, এই মেয়েগুলো কি যখন জানতে পারতো আপনার সম্পর্কে, বা আপনি যখন আপনার সত্যটা বলে দিতেন, মুখোশটা খুলে দিতেন, তখন কি করতে? যখন আমার ব্যাপারে এসব কিছু জানতে পারতো তারা, কিন্তু যেগুলা নিয়ে আমি যে বিয়ে ছাড়া সংসার করছি, এর ভিতরে একজনও জানে না যে আমি বিয়ে করছি না। কিন্তু যখন আপনি লিভ টুগেদারে করতেন তখন? যে আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর ডিস্ট্রিক্টের সখীপুর থানায়। কিন্তু আমি ছোটবেলা থেকে বলতে চাচ্ছি, জি, তো আমার দাদার আমলে অনেক সয় সম্পদ ছিল, আমার বাবার অনেক জায়গা জমিন ছিল, তারপরে অনেক গরু টরু ছিল। এগুলা নিয়ে আমার চাচা যেটা তারা সবাই একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে মিলেমিশে থাকছে। জি। হঠাৎ এক সময় আমার দাদা মারা যান, তখন তাদের ভিতরে একটা ভাগাভাগি হয়। আচ্ছা। তো ওই ভাগাভাগির ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় জায়গা জমি নিয়ে মামলা হয় অন্য লোকের সাথে। অন্য লোক বলতেছে যে এই জমি তোমার, আমার বাবাকে বলছে যে আপনার বাবা এই জমি আমাদেরকে দিয়ে গেছে। তো কিভাবে দিয়ে গেল এগুলা খোঁজ করতে গিয়ে দেখা গেছে আমার বাবা অশিক্ষিত ছিল, মানে লেখাপড়া করেনি। এখন সে কাগজপত্র হিসাবে কিছুটা বোঝে না, আমার চাচা কিছুটা বোঝে, আর আমার জ্যাঠা একটু বেশি বোঝে। এই ক্ষেত্রে দেখা গেছে আমার জ্যাঠার একটু ভুলের কারণে অন্য মানুষ আমাদের জমিন অনেকগুলি আর কি দখলে নিয়ে গেল। তো ওই জমিন এখনো ফিরে পাওয়া যায়নি, কিন্তু দীর্ঘ 11 বছর পর্যন্ত মামলা চলছে। আমার বাবা ওই জমিনের পেছনে জমিন বিক্রি করে মামলা করছে, অন্য জমিন বিক্রি করে ওই জমিনের ব্যাপারে মামলা করছে। তো মামলা করতে গিয়ে দেখা গেছে অনেক টাকা পয়সা তার নষ্ট হয়েছে। আর আমরা ছিলাম 5 ভাই 2 বোন। তো 5 ভাই 2 বোনের ভিতরে আমার বড় যে ভাইটা, তার নাম ছিল আলমগীর, দেশে আছে, এখনো দেশে থাকে। কিন্তু ওই ভাইটা আমাদের জন্য অনেক কষ্ট করছে। তো ওই ভাইয়ের পরে যে একটা ভাই, ওটা ছিল দেশেই ছিল, কিন্তু দেশ থেকে হঠাৎ একদিন ডাক করে ঢাকা চলে আসছে। কয় ভাই বোন ছিলেন আপনারা? 5 ভাই 2 বোন। 5 ভাই 2 বোন, মানে 7 ভাই বোন। জি জি। বাবা কি করতেন? আমার বাবা তখন গৃহস্থী করতেন। গৃহস্থী ছিলেন, মানে কৃষক ছিল? কৃষক ছিল। আচ্ছা। তখন ওই ভাইটা লঞ্চে চলে আসছে ঢাকা। তো ঢাকায় উনি একা ঢাকা চলে আসছেন? আপনি ঢাকা চলে আসছে ছোটবেলায়। ওকে। আপনার ছোট না বড়? ওটা আমার বড়। বড়? আমার বড়, তার বড়। কোন ক্লাসে থাকা অবস্থায় বা কোন বয়সে থাকা অবস্থায় ঢাকায় আসলেন? সে লেখাপড়া করেনি তখন। ও আচ্ছা, লেখাপড়া করেনি। হ্যাঁ। তখন সে ঢাকা চলে আসছে। ঢাকায় এসে গোপীবাগ রেল গেটে এখানে একটা বাজার ছিল, গোপীবাগ বাজার বলে। তো ওইখানে সে এই হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছে, কিন্তু সে দেশে থেকে 8 টাকা নিয়ে চলে আসছিল। জি। 8 টাকা দিয়ে 3 দিন পর্যন্ত খাইছে, রুটি মুটি কিনা খাইছে 8 টাকা দিয়ে। জি। তো এই গোপীবাগ পর্যন্ত আসা সে একটা ছেলের সাথে মিশছে, আপনার টুকরি দিয়ে যে নিমতির কাজ করে। ওই ছেলের সাথে মিশার পরে ওই ছেলে বলছে যে তুমি আমার সাথে কাজ করো, আমার সাথে থাকো, তোমাদের একটা ব্যবস্থা হবে। আচ্ছা। তখন দেখা গেছে ওই ভাইটা ওই ছেলের সাথে থাকতেছে, কাজ করতেছে। তো একটাই সারে আমার ভাইটারে 3 বার নিচ্ছে। আমি যতটুক ভাইয়ের মুখ কাজে 3 বার নিয়েছে। জি। আচ্ছা। কাজে 3 বার নিয়েছে। তো প্রথম নিচ্ছে ভাইয়ের সাথে সাথে ছিল, দ্বিতীয়বারও ভাইয়ের কাছ থেকে একটু দূরে ছিল, তৃতীয়বার যে নিচ্ছে জিজ্ঞাসা করছে যে তোমার চিনি মনে হয়, তো তুমি কি আমার বাসা চিনো? তখন আমার ভাই বলছে হ্যাঁ স্যার আমি চিনি। তখন বললো যে ঠিক আছে, এই মালগুলো আমার বাসায় দিয়ে আসো, আমি আসতে পারবো না। এই কথা বললে আমার বাইরে সে চাষ করতেছে, সে কি মাল নিয়ে কি যাচ্ছে কেন কি। তখন সে অনেক দূরে আছে, দূরে থাইকে আর কি দেখতেছে। তো বলছে যে বাসায় গুলো দিয়ে বাসায় বসে থাকবা, তোমার ম্যাডামরা বলবো আজ আমার বস্তু করছে, আমি আসতেছি। আচ্ছা। তো এই কথা বলার পরে বাসায় গেছে, বাসায় যা মালটাল দিয়ে রাখছে সুন্দর মতন। তখন স্যারে আসছে, আসার পরে দেখলো স্যারে যে না ছেলেটা তো ভালোই। জিজ্ঞাসা করলো তুমি কি আমাদের এখানে থাকবা কিনা? তখন বললো যে হ্যাঁ স্যার থাকবো। তো তুমি এই যে কাজ করো, তোমার এখানে কে কে আছে? তখন বলছে যে আমার কেউ নেই। তখন সেখানে থেকে আমার ভাই বিয়ে পর্যন্ত পাস করছে। ওই বাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পাস করেছে? জি। ওকে। ওই বাড়িতে থেকে তখন আমার ভাইয়ের কাজ ছিল, ওই ঠারের দোকান ছিল, ঠারের বাজার হোলসেলের দোকান। তো ওইখানে বাদ দিয়ে আসবো লাঞ্চের সময়। জি। আর হাট বাজার টুকটাক কিছু লাগলে ওগুলা কিনে দিব, এটা ছিল ভাইয়ের কাজ। আর ওই ছাড়ের একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে এবং স্কুল থেকে আনবে। ওকে। তখন তারা দুজনে প্রশ্ন করলো যে আমরা যদি তোমার লেখাপড়া করাই তখন কি তুমি লেখাপড়া করবে কিনা? তখন বললো যে হ্যাঁ স্যার করবো। ওকে। তখন ওই একই স্কুলে হেরে ভর্তি করে দিল আমার বাইরে। তো এক সময় দেখা গেছে ওই ভাই উঠে গেছে, কারণে উপরে উঠে গেছে গা। তো ওই ছাড় এখানে আসছে, কিন্তু কখনো ওই ছাড়ের সাথে বেইমানি প্রতারণা কিছুই করে নাই। ওকে। তো দেখা গেছে এক সময় হঠাৎ আমার বাবা মার সাথে কারোর সাথে যোগাযোগ নেই আমার ভাইয়ের। এদিকে ভাইয়ের খুব ভালো আছে, লেখাপড়া করতেছে, কাজ করতেছে, কিন্তু কেউ জানে না। তখন তারা সবাই মনে করছে কি যে ওই যে আমার বড় যে ভাইটা ছিল, ওই ভাইটা কিন্তু একটা দৌড়ান দিছিল কি একটা কাজের কথা বলছে, তখন অস্বীকার করছে, করে দৌড়ান দিছিল। ওই দূর দিয়ে সে লঞ্চে উঠে গেছিল। তখন ওই বড় ভাইরা অনেক বকাবাদ্য সবাই করতেছে যে তোর জন্য নাই। তো এমনি করে 2 বছর পার হয়ে গেছে। 2 বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেই আমার ভাইয়ের। 2 বছর পরে আমার বাইরে ওই ছাড়ে নিজে
15,000 টাকা দিয়ে পাঠাইছে। তখনকার 15,000 টাকা অনেক কিছু। 15,000 টাকা দিয়ে বাড়িতে পাঠাইলো। বাড়িতে যায় সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমার আব্বাকে আমার ভাই নিয়ে আসলো ঢাকা কোন জায়গায় থাকে এটা দেখার জন্য। আমার আব্বা একসময় আসতো, আইসা চীনা যাই না গেল। তো ওই সময়টা আমরা ওইখানেই দেশি কাজ করতেছি। তো একটা বিষয় হচ্ছে কি, যখন এই আমার ভাই ঢাকা যায় থাকে, এত কাজ করতে আছে, এর মতনে আছে, আর দেশে যে বড় ভাইটা আছে, ওই বড় ভাইটার উপরে একলা অর্জন করে মানে ইনকামের রাস্তাটা খুবই কম। সবকিছুর দাম ছিল খুব কম। তখন আমি নিজে চোখে দেখছি 8 টাকা কেজি চাউল, 7 টাকা কেজি আটা। তো অনেক সময় 1 টাকার জন্য আটা কিনা খাইতে হইতো। তো এই ধরনের একটা কষ্টের জীবন গেছিল, আমি নিজে চোখে যেটা দেখছি। তখন এভাবে চলতে চলতে মোটামুটি ভাবে অনেকদিনই হলো আমার বাবা কষ্ট করতেছে, মাছ ধরতেছে, তারপরে নিজেকে জমিন আছে, ওই জমিন দেখশন করতেছে, খাওয়াইতেছে। এক সময় আমার বললো কি, ওই সময় আমি প্রায় 7 বছর হয়ে গেছে আমার বয়স, কিন্তু আমি সবই বুঝি। আর এই 7 বছর বয়সকালে কিন্তু আমার বাবাই আমার নিয়ে চলতো। আপনি কি স্কুলে যেতেন সেই সময়টাতে? আমি টোটালি ভাবে ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তো এভাবে চলতে চলতে মোটামুটি ভাবে অনেকদিনই চললাম। তখন হঠাৎ করে আমার বাবা বললো যে চল একটা দোকান দে বাজারে। আচ্ছা, লেখাপড়া যখন হবে না তো একটা দোকান। তো আমি দোকান দিচ্ছি, একটা দোকান দেওয়া হয়েছে আমার দিয়ে 5 সিগারেটের, একটা হোস্টেলের সামনে আমি 5 সিগারেটের দোকানদারি করতেছি। মোটামুটি ভাবে একটু ভালোই চলতেছি। তো লেখাপড়া করতে ইচ্ছা করে অনেক সময় চিন্তা করি, এই অনেক লোকজনে বিড়ি নেয়, সিগারেট নেয়, বাকি এগুলা হিসাব করতে হয়, অনেক সময় মনে থাকে না, এগুলা লিখতে হয়। তাই লেখা যদি ঠিক মতো না জানি তাহলে এগুলা খেয়াল রাখবো কিভাবে এতগুলা। তারপরও মানে পড়ালেখার দিক দিয়ে একটু মনোযোগ ছিল, কিন্তু ওই সময় দোকানদারিটা প্রায় 6 মাস পর্যন্ত করছি। 6 মাস করার পরে আমি আর করলাম না। আমার বড় যে ভাইটা ছিল, যেটা আমার বড় আর কি, এই ছিল অনেক দুষ্ট। তো এর চাইতে যেমন আমি একটু নর্মালি ভাবে ছিলাম, মানে ঠান্ডা মেজাজ। তো এর কোনো সময় কোনো কাজে নিতে পারতো না আমার বাবা। এর যদি ডাকতো তখন আমার ওই ভাইটা বলতো যে, আমার কথা বলতো যে হেরে নিয়ে যান, ছেলেমেয়ে নিয়ে যান। তখন ওই ভাইটা যাইতো না, কথা বললে এরকম এড়িয়ে চলতো। তো এক সময় কি করলো, ওই যে আমার ভাই যেটা ঢাকা থাকে, কি নাম যেন ছিল? বাবুল না, বাবুল। জি। তো ওই ভাইটা এক সময় দেশে যায়, দেশে গেলে আমারে আর আমার আব্বারে নিয়ে আসে ঢাকাতে। আচ্ছা, যে আমার সাথে চলেন, যে একদিন বেড়াইতে যাইছে। আমরা আমাদের মালিক তো বাসা চেঞ্জ করবো, তো নতুন বাসা তো চিনবেন না। আর তখন কোনো টেলিফোনের যুগ ছিল না। আচ্ছা, টেলিফোনের যুগ ছিল না, একমাত্র চিঠির যুগটা ছিল। কিন্তু চিঠি অনেক সময় পাইতো, অনেক সময় পাইতো না। তো আমার ভাই নিয়ে আসলো। আনার পরে এখানে আবার ওই যে বাসায় কাজ করে সেই বাসার যে স্যার, ওই স্যারের যে মেয়েটার সাথে একসাথে স্কুলে যেত আইতো, কিন্তু ওই স্যারের একটা পরিকল্পনা ছিল যে স্যারের মেয়েটাকে আমার ভাইয়ের কাছে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে যার কাছে বড় হচ্ছে ওই ভদ্রলোকের মেয়ের সঙ্গে আপনার ভাইকে বিয়ে দিবে। আচ্ছা, তো এটা ছিল ওই ভদ্রলোকের কথা। ভদ্রলোকের এই প্রস্তাবটা আমরা বাবাকে দিল। আমার বাবা তো শুনে খুবই খুশি এই জন্য, হ্যাঁ এত বড় লোকের মেয়েকে আমার ছেলে দিয়া আনতে পারবো ওই সেই। আর আমার ভাইয়ের কথা হয়েছিল যে, বাবা আপনার এই বিয়েতে কখনো রাজি হন না, কারণ এরা হচ্ছে ঢাকার মেয়ে, এবং এই মেয়ের দেশ গ্রামে রাইখা এই লার্কি চুলা দিয়া পাক করে খাওয়ানটা অনেক ব্যাপার স্যাপার। আপনি এই মেয়েকে কখনো রাজি হন না, যেমনি আছি এমনি ভালো আছি। মানে এটা আমার ভাইয়ের দিক থেকে আর কি আমার ভাই বলতেছে। আর আমার বাবা বলছিল মেয়ের বাবাকে যে, দেখেন আমাদের তো বাড়ি করার অবস্থা খুবই খারাপ, অর্থ সম্পদ নাই, তো আপনার মেয়েরে আমরা আমার ছেলের জন্য যদি নেই, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন ওই মেয়ের বাপে বলছিল, আপনাদের অর্থ সম্পদ নাই তাতে কি হয়েছে? অর্থ সম্পদ যদি এই ছেলের যদি অর্থ সম্পদ কইরা দিই, তাহলে ছেলে যদি মেয়ের নিয়ে যদি সুখী হয়, তাহলে আমাদের তো কোনো প্রবলেম নেই। এটা বলার পরও কিছুদিন রাজি হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে ওই ভদ্রলোক একটু কষ্ট পাইছিল, যেমন আমার ভাই যে বিয়েতে প্রস্তাবে রাজি হয়নি, যার কারণে একটু কষ্ট পাইছিল। তাদের ছেলের মতন জানছে। তো একটা সময় দেখা গেছে আমি আমার ভাইয়েরা বললাম যে, ভাই আমার ঢাকার একটা ব্যবস্থা করে দেন, আমি পড়ালেখা করি। ঢাকা যখন দেখি ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে স্কুলে যাইতে চাইতেছে, তখন আমার মনটা গেছে চেঞ্জ হয়ে গেছে। আমি ঢাকা থাকবো, যদি ভাই যদি ঢাকা যদি রাখে আমি ঢাকা থাকবো, ঢাকা থেকে লেখাপড়া করবো। তো আমার স্বপ্নটা টোটালি ভাবে ঢাকা ছিল, যে আমি ঢাকায় থাকবো, যাবো না। তো পরে আমার বললো যে, আশ্বাস দিল যে, ঠিক আছে এবার মতন বাড়িতে যা, তো তোরা আমি ঢাকা নিয়ে আসি, তাই না, তোরা আমি স্কুলে ভর্তি করে দিন। তো আমার ভাই একটা কথা বলছিল আমার, এই কথাটা আমার এখনো খারাপ লাগে, যে এটা আমি বসতাম না বিদেয় আর কি, ওইটাই আমি বুঝে নিতাম। আমার বলছিল যে নটিডিয়াম কলেজে ভর্তি করে দিব। আচ্ছা, তো নটিডিয়াম কলেজ মানে কি আর স্কুল মানে কি সেটা আমি জানতাম না তখন। আচ্ছা, তখন আমি তো জানতাম যে এটারই স্কুল বলে। আর এখন তো আমি জানি যে নটিডিয়াম কারে বলে, নটিডিয়াম কলেজ কি, সবই জানি। তো এই আশ্বাসটা দিয়ে আমার দীর্ঘ অনেকদিন আমার ভাই আমার এই পুরা ওয়েট করে রাখলো, এবং তার লাভের জন্য আমার দিয়ে অনেক কাজ করেছে, অনেক ক্ষেত্রে অনেক কাজ করেছে। তো বাড়িতে আবার চলে গেলাম রিটার্ন। চলে যাওয়ার পরে দেখি আমার বড় ভাই ওই যে বাপে যে জাল দিয়ে যে মাছ ধরতো, তো এক পথ জাল আছে দেশে যে কাইকে মাছ বলে, যে মাথারা যে চোখা লম্বা হয় অনেক। হ্যাঁ লম্বা হয়, লম্বা মাছটা অনেকে কাকলাও বলে। হ্যাঁ, তো ওই মাছগুলা ধরতে ভাই রাত্রে 3টা, 3:30, 2:30 দিকে অনেক সময় ঘুমের থেকে উড়াইতো।
আমাদেরকে। আচ্ছা। আর ওই মাছগুলো ধরার জন্য লোক লাগতো 4 জন, 4 জনের নিচেও হয় না। তো অনেক সময় দেখা গেছে মাছ ধরলে বাড়িতে চাল কিনবো, মাছ বিক্রি করে তারপরে দিয়ে ভাত রানবো, ওই ভাত খাবো, জি, এরকম ধরনের একটা দিনকাল চলছিল। তো ঠিকই রাত্রেবেলা ঘুমাইতাম, রাত্রে 1টার দিকে ভাই জায়গায় রাখতো মাছ ধরার জন্য, তখন মাছ ধরতে চাইতাম। খিদা প্রচুর খারাপ লাগতেছে। তো আমি এখন মনে করি যে আমার যেরকম খিদাটা লাগছিল, কিন্তু তাদেরও তো একই অবস্থা খিদা লাগছিল, কিন্তু তারা হয়তো বড় দেখে বলে না কিছু। কিন্তু মাছ না ধরলে পেটে ভাত যাবে না, মাছ না ধরলে পেটে ভাত যাবে না, ওকে, এরকম একটা ইয়া। তো এক সময় দেখা গেছে এভাবে চলতেছে, মাছ বিক্রি করতেছে, খাইতেছি, চলতেছি। তো আস্তে আস্তে পানিও শুকাইতেছে, দিনও পরিবর্তন হইতেছে। তো একটা সময় আমার বয়স 7.5, তখন 7.5 কি 8 বছর, যখন পানি শুকিয়ে গেছে গা, তখন মানুষের ক্ষেত্রে কাজ করতে গেছি, কামলা দিতে হতো, যেটাকে বলে। জি জি, কামলা দিতে হতো। তারপরে এভাবে দিনকাল চলতে থাকলো, কাজকাম করতেছি। তো হঠাৎ আমার বাবা বললো যে ঠিক আছে, তো ঢাকা পাঠাই দিব, মানে আমরা ঢাকা পাঠাই দিব। আবার আমি আবার বাবার রিকোয়েস্ট করলাম যে আমি লেখাপড়া করবো, এসব আর ভালো লাগে না, এসব ক্ষেতের কাজ ভালো লাগে না, মাছ ধরা ভালো লাগে না, আর তোমরা মাছ ধরে কি করতে পারছো, তো আমি থাকুন না, আমি ভাইয়ের কাছে যাবো। কিন্তু তখনটা কিন্তু আমার ভাইটা আদর করতো আমার, যে ভাইটা ঢাকা থাকতো। তো এক সময় আমি ঢাকা আসলাম, আসার পরে আমার ভাইয়ের যে একটা ঘটনা শুনলাম, মানে আমারও মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার ভাই যেই বাসায় চাকরি করতো, সেই বাসারই একটা কাজের মেয়ে ছিল, কিন্তু ওই কাজের মেয়ে আমার বাইরে জোর করে মহল্লার পোলাপানের টাকা দিয়ে বিয়ে করাইছে, জোর করে কামিন করাইছে। কাকে করাইছে? মানে কাজের মেয়ের সাথে কি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখা গেছে যে মেয়েটা ওখানে কাজ করে, সেই মেয়েটা আমার ভাইকে বিয়ের প্রস্তাব দিছিল এক সময়, আমার ভাই বিয়ে করবে না তাকে। আচ্ছা। যেহেতু কাজের মেয়ে তো ছোটকাল থেকে ওইখানে ওই বাড়িতে বড় হয়েছে, এবং সে চাইতেছে যেভাবে হোক আর কি আমার বাইরে বিয়ে করব। আচ্ছা। কিন্তু তখন সে আমার বাইরে একবার ব্ল্যাকমেল করলো, তখন কিন্তু আমি ঢাকাই। তো যাই হোক, ভাই ওইখানে বিয়েটা করলো, করার পরে ওই ছাড় মাইনা নেয় না। তো মাইনা না নেওয়ার পরে দিয়ে এক সময় ছাড়ে একটা কষ্ট পাইছে, তখন চোখের পানি ছেড়ে দিয়া ওই ছাড়ে টাকা দিয়ে দিল আমার বাইরে। আচ্ছা। 1.5 লাখ টাকা দিয়ে দিল ক্যাশ, যে ঠিক আছে তুমি, তোমার কাছে আমার মেয়েটা দেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো যাই হোক বিয়ে জন করে ফেলাইছো, এখন এই মুহূর্তে এই মেয়ের ক্ষতি করো না, আর এই মেয়েও তোমার ক্ষতি করবে না, তো যাও তোমরা আপাতত ছোটখাটো একটা সংসার করো। তখন 1.5 লক্ষ টাকা দিয়ে দিল আমার বাইরে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য। আচ্ছা। আজকে যদি আমার মেয়েরে যদি বিয়ে করতো, তাহলে তো এই যাই কিছু ব্যাপার আছে দিতাম পাইতা। তো এই মেয়েটা যখন ছোট থেকে বড় হয়েছে আমার এখানে, তো যাক এই হিসাবে আমি তোমার এই টাকাটা দিলাম, এটা রাখো, এটা দিয়ে ব্যবসা করো। তো ভাই ওই টাকা দিয়ে ব্যবসা করতেছে, ভালো কথা। তখন ভাই একটা অফিস গিয়া নিল, মুরগির ড্রেসিং কারখানা, যারা বলে যে যেটা দিয়ে মুরগি ড্রেসিং করে, ওই একটা মেশিন ছিল আপনার ঠাটের বাজার এখানে বনগ্রাম পানির ট্যাঙ্কির সামনে। আচ্ছা। তো ওইখানে একটা রুম নিল। তো রুম নিয়ে আমার বড় ভাই যেটা আমার বড় আর কি সালাম নাম, তারেও নিয়ে আসলো ঢাকা। আচ্ছা আচ্ছা। মানে কাজ করানোর জন্য। তখন আমার বাবারও বললো যে ঠিক আছে, এই সেলিম আর সালাম থাকুক, আমার এখানে কাজ টাজ করুক, আমার তো আরো লোকজন লাগে, তো সমস্যা কি, আমি মাসে মাসে টাকা পয়সা দিয়ে দিই, ওদের একটা বেতন ধার্য করে। তো এইভাবে করলো, আর আমাদেরকে দিয়ে দিন রাত বইরা আর কি কাজ করে। তো যখন আমি বাইরে বলতাম যে ভাই আমার লেখাপড়া কি হলো, তখন আমার বললো যে ঠিক আছে আমি কালকে যাইতেছি, কালকে যাই স্যারের সাথে যোগাযোগ করি। আচ্ছা। তো এভাবে বললে আর কি কখনো স্যারের সাথে যোগাযোগ করে না। আবার ওই সালাম বাইরে বললো, আমার বড় যেটা, হেরা বললো যে সালাম নটরডেম কলেজে সেলিমরে ভর্তি করে দেবো, তো আমি যা কথা কমানে, তো সেলিমরে তুই নিশ্চিত থাকতে কো, মানে এইসব কথাগুলো আমার শুনে কইতো। আচ্ছা। তো আমার মনের ভিতরে একটা উৎসাহ জাগলো, যাক ভাই আমার স্কুলে ভর্তি করে দিব, স্কুলে পড়ালেখা করবো। তো এক সময় দেখা গেছে এভাবে করতে করতে প্রায় 6 মাস পার করে লেগেছে, আমার স্কুলে ভর্তি করতেছে না। তো এক সময় আমাদের দিয়ে মুরগি কিনেই তো কারণ বাজার, আমার শু যে বর্জ্যতার ভিতরে টাকা ঢুকাই দিত নিজেই। আমি হাইটা ওনার সময় যাইতাম, ওনার সময় রিক্সায় যাইতাম, ওনার সময় বাসে যাইতাম, যায় কারণ বাজার যায় আপনার এই তেজগাঁও যে মুরগির আড়ত, এই মুরগির আড়ত থেকে মুরগি কিনতাম। তো একটা সময় দেখা গেছে ভাইয়ের এই যে আমার দিয়ে যে কাজ করাইতেছে, এই পরিশ্রম করাইতেছে, কিন্তু স্কুলে যে ভর্তি করা দেয় না। এটার জন্য আমার অনেক শখ ছিল স্কুলে পড়ালেখা করার জন্য, কিন্তু দেয় না বিদায় আমার মনে একটা জিদ তৈরি হইলো যে না বাইরে এখানে থাকুন না, জামুগা। তো একটা সময় ভাইয়ের বাবির সাথে যোগাযোগ করে আমার মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। তো ওইখানে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে দেখি আমার ভাই 1 মাসের টাকাও অ্যাডভান্স দিয়ে দিল ওই হুজুরদের, তখন 700 টাকা নিত 1 মাসে। তো ওইখানে প্রথম ফার্স্টে যেভাবে পড়ালেখা করাইতেছে, কিন্তু আমার প্রতি আমি দেখতেছি যে আমার প্রতি অনেক একটা প্রেশার পুরা যায়। যেহেতু কিরকম সকালে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠতে হইতো, উইটা কোরআন শরীফ লিয়ে বসতে হইতো, বৈশা আধা ঘন্টা সময় পড়তে হইতো। তারপরে যে কোনো একজন দিত না আজান দেওয়ার জন্য, আজান দেওয়ার পরে নামাজ পড়তে হইতো, নামাজ পড়ার পরে আবার কোরআন শরীফ লিয়ে বসতে হইতো, বৈশা পড়তে হইতো একটা না সকাল 8টা পর্যন্ত। তো এভাবে থাকতে থাকতে আমি 27 দিন ছিলাম। একদিন আমি হুজুরের কাছ থেকে ছুটি চাইছিলাম মাত্র 1 ঘন্টার জন্য। আচ্ছা।
যে স্যার আমাকে একটু ছুটি দিবেন, আমি আমার ভাইয়ের সাথে একটু দেখা করতে যাবো, কিছু টাকা আনতে যাবো খরচের, তো আমার ছুটি দিতে পারবো না। আমার কি করলো, আরেকজনে আরেকটা হুজুরও বললো কি যে একটা কাজ করেন, ওর তো মূর্তি খারাপ দেখা যায়, ছুটি চাইছেন দেন নয়, কিন্তু ওই যে কোনো একটা কিছু করে যেতে পারে গা, ওরা পায়ে চিকুল দেয়। তো ঠিকই আমার পায়ে চিকুল দিয়ে দিল ওই হুজুরের কথা। তো পায়ে চিকুল দিল, তখন আমার তো কান্না আসতেছে যে ব্যাপারটা কি, আমি তো কোনো কিছু করলাম না, জাস্ট একটু ছুটি চাইছিলাম, কিন্তু পায়ে চিকুল দিল কেন? এখন বাইরে আমার ইমার্জেন্সি প্রয়োজন, বাইরের কাছে এই অভিযোগটা দেওয়ার জন্য, আমি বাইরেও পাইতেছি না, বাইরেও আসতেছি না। তো এক পর্যায়ে কি করলাম, আমি ওই শিকল সহকারে ওই যখন দুপুরের পরে একটা সময় দেয় একটু ঘোরাফেরার জন্য, হাঁটা ওঠার জন্য, ওই সময়টা আমি পলাইলাম ওই শিকল সাথে করি, শিকল নিয়ে পলাইলাম, আইসা বললাম সরাসরি বাসায়। তখন আমি চলে গেলাম পলায়া, আর হইল না আমার মাদ্রাসায় পড়া, আর স্কুলে তো পড়ালেখা হইলে না। তো একটা সময় এভাবে দুষ্টামি করতেছে, ফাজলামি করতেছে, ভাই বাসায় জায়গা দেয় না, ভাবি বাসায় জায়গা দেয় না। তো আমার যে আর একটা ফ্রেন্ড আছে সেলিম নাম, ওই সেলিমে এরকম আমার মতনই আর কি একটু দুষ্টামিটা বেশি করে, যাযাবর টাইপ। হ্যাঁ, তো এক সময় দেখা গেছে ও আমার বুদ্ধি দিল কি যে চল দোস্ত কিছু খাইতে হবে, তো আমরা কি করবো, পকেটে টাকা নাই, তো চল রড চুরি করি। হ্যাঁ, তো এক জায়গা থেকে একটা রড লইলাম মিনিমাম 4 হাত লম্বা। তো রডটা লিয়ে বাঙালি দোকানে বিক্রি করতে গেছি, মাত্র 3 টাকা দিল। তো 3 টাকা দিয়া দুজনে 2টা বন্ড রেখেছি, 2 টাকা দিয়া কিনা আর 1 টাকা পকেটে লিয়া ঘুরতেছি। আচ্ছা, তো ঘুরতে ঘুরতে দেখা গেছে এক সময় আপনার বন্ধুর নাম যেন কি ছিল? ওর নামও সেলিম ছিল। জি জি। আচ্ছা, আচ্ছা, দুজনে রুটি কলা খায়াটা, তারপরে চিন্তা করতেছে, ডিসিশন নিতেছে যে কি করব। আপনি এবং সেলিম? আমি এবং সেলিম। তো সেলিম বললো কি যে ঠিক আছে চল, তুই না মুরগির ব্যবসা করতি তোর বড় ভাইয়ের সাথে, তো মুরগির আড়তে যাই, মুরগির আড়তে দেখি কোনো কাজ টাজ পাই কিনা, দূরে যা দরকার পড়লে দুজনে দূরে যায় কাজ করবো, কেউ যাতে আমাদের না দেখে। আচ্ছা, তো চলে আসলাম কারণ বাজার তেজগাঁও চলে আসার পরে দেখি যে মরা মুরগি কেমনি কি করে ওগুলা দেখতেছি। তো এক সময় যে মহিলাটা মরা মুরগি টোকায় নেয়, ওই মহিলার পিছন লাগলাম। ট্রেনের যে ডাব্বাগুলো আছে ওই ডাব্বার এখানে মুরগি নিয়ে একটা ছেলেরে দেয়া পলিথিন দিয়া রক্ত আনায় প্রত্যেকা জানি। আমরা পরে বুঝতে পারলাম যে যেখানে গরু জবাই হয় যেসব দোকানে, কষাই দোকানে, তো ওইখানে ডেরিন দিয়ে কিন্তু রক্তগুলো আসে। তো ওইখান থেকে ওই ডেরিনের ভিতর থেকে হাত দিয়া রক্ত পলিথিনে ভরে, আর মরা মুরগিগুলা জবাই করে ছিল্লা, তারপরে ওই রক্ত দিয়া চুবাইয়া তারপরে প্যাকেট করে দোকানে দোকানে বিক্রি করে, এগুলা বিক্রি করে হোটেলে। তো ওই চাচির লোকে কথা বললাম যেগুলা কেমনে কি আমরাও বিক্রি করবো, মানে এরা কিন্তু বলতে চায় না যে আমরাও বিক্রি করবো, তো কয় টাকা করে পার পিস নেবেন। তখন চাচি বললো তুমি যদি বড় সাইজ নাও তাহলে 20 টাকা পিস নেবো, আর ছোট মাঝারো সাইজ নিলে 15 টাকা পিস, ছোট সাইজ 10 টাকা পিস। মরা মুরগি কিনছেন আপনারা, তাই তো? মানে মরা মুরগি আমরা পরে কিনছি, এখন তার কাছ থেকে ততটা জেনে নিলাম। তো এভাবে জেনে টেনে গেলাম গা। তো আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের নাম ছিল রাজীব, ওই ফ্রেন্ডের বোনের হয়েছে জন্মদিন। তখন ওই ফ্রেন্ডের কাছে গেছিলাম আমরা দেখা করতে, যা দেখি যে ওর বোনের জন্মদিন। তো ওই ফ্রেন্ডে বলতেছে যে দোস্ত আমার বোনের তো জন্মদিন, তো তোমার ভাই তো মুরগির ব্যবসা করে, আমার আব্বু বলছে যে মুরগির কথা, তো তোমরা কি আনে দিতে পারবা কিনা। তখন ফ্রেন্ডের সাথে চুক্তি হলো যে আমার ফ্রেন্ড যে সেদিন বললো যে দোস্ত তাহলে চল, আর আমার এই বন্ধুর বোনের জন্য মরা মুরগি এনে দিই কিনা, আমাকে বহু টাকা সেভ হইব। তখন দেখা গেছে ওই রাজীবের বাপের সাথে পরিচয় করে দিল রাজীব। পরিচয় করে দেওয়ার পরে রাজীবের বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি আমার জন্য মুরগি ভালো দেখে আনতে পারবা। তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার, আমরা ভালো দেখে আনতে পারবো, অসুবিধা নাই, আমার বড় ভাই মুরগি ব্যবসা করে। তো জিজ্ঞাসা করলো যে 10 পিস মুরগি এনে দিবা, তোমার 1200 টাকার বা 1100 টাকার, এটা কত করে পার পিস করবো। তখন বললাম যে স্যার আমি যেই রেটে পাইকারি কিনে আনি ওই রেটে আমি আপনার দাম ধরবো, মনে আপনার জাস্ট টাকা দিবেন, আমি কিনে এনে দিব, কোনো লাভ লস নাই। তখন টাকা দিল 1300 টাকা দিল 10 পিস মুরগির জন্য, 130 টাকা পার পিস। আমরা কি করলাম, এই চাষির কাছ থেকে 10 পিস মুরগি লয়ে গেলাম মাত্র 20 টাকা পিসে, বড় বড় দেখা, যাতে স্যারে খুশি হয়। তো 20 টাকা পিসে 10 পিস মুরগি নিয়ে ওইখানে দিলাম। তো মুরগিগুলো রানলো, আমাদেরকে দাওয়াত করলো যে আজকে কিন্তু তোমরা বাবা অনেক কষ্ট করছো আমাদের জন্য, তো তোমরা এখানে খাওয়া দাওয়া করবা। এখন তো করছি ঝামেলায়, ওইখানে যা খাইতে দিব। সেলিম যে বন্ধুটা, ওই বন্ধুটা কইতাছে কি, যখন খাবার সামনে দিচ্ছে তখন বলে কি যে আমার ডাক্তারের নিষেধ আছে মুরগি মাংস খাওয়া। সে এটা বলতেছে, কিন্তু আমি বলবো কি, এখন আমার সামনে দিচ্ছে, এখন আমি তো বারবার তোবা পড়তেছি যে আল্লাহ পরের জন্য খত করলে নিজের এই কথা পড়তে হয়, কিন্তু আমি কি করলাম, এখন তো এই মাংস আমাদের সামনে আসলো। তারপরে আমি এটা চিন্তা করে কি করলাম, চতুর্দিকে চাই আর ওই মাংসটা হাতে ছিঁড়ি, যাতে হেরা যাতে বোঝে যে আমি আসলে খাওয়ার জন্য শিখতেছি। এক সময় টেবিলের নিচে বালতি ছিল ময়লার, বালতিতে সবগুলো ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে হাতটা ধুয়ে উঠে গেলাম গা, সবাই জানলো যে খাওয়া দাওয়া শেষ। তো চলে আসলাম, চলে আসে আমি মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত এই টেনশনটাই করছি আমি শুধু, যে এটা আমি কি করলাম, যে এতগুলো মানুষে এটা ওর কথা শুনে আমি খাওয়াইলাম, আবার সেই খাবার নিজের সামনেও পড়লো, কিন্তু এটা তো আমার উচিত ছিল না। তো যাই হোক গেল গা এটা এই পর্যায়ে। তো এক সময় আমার বড় যে ভাইটা ছিল, ওই যে বড় ভাইয়ের এখানে যে ড্রেসিং কারখানায় কাজ করতো, সেই ভাইটাই গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ দিয়েছে। ওই বড় ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি করে, সেই গ্রিল লাইনে কাজ করতেছে। তো
ওইখানে আবার আমার টান দিল যে আমার ওইখানে দেখা কাজ করে। তো আমি এক সময় ওখানে থেকে কাজ করতেছি মহিলা কলেজের সামনে, টিকাটলি মহিলা কলেজের সামনে। তো ওইখানে বড় ভাই দোকান দিচ্ছে, ওইখানে দোকানে থেকে কাজ করতেছি, ভালো কথা চলতেছি সুন্দর মতন। এর ভিতরে কলেজ ভিউ টাওয়ার যেই একটা বিল্ডিং আছে, কলেজ ভিউ টাওয়ার 2, একটা হচ্ছে কলেজ ভিউ টাওয়ার 1। তো কলেজ ভিউ টাওয়ার 2 যে বিল্ডিংটা, এটা 4 তলায় ফ্ল্যাট বাসা নিয়ে একটা মহিলা থাকতো। ওই মহিলাটার মেয়ে আমার সাথে ফাজলামি করতো উপর থেকে। তো উপর থেকে যখন ফাজলামি করতো আমি নিচ থেকে দেখতাম। তো এইভাবে ফাজলামি করতে করতে এক সময় তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো সম্পর্ক হয়ে যাওয়ার পরে দেখা গেছে এই ওদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, বাড়ি কিশোরগঞ্জ। তো ওই কাজের মেয়েটারে দিয়ে আমার সাথে কথা আর কি নেওয়া আনা করে, মানে সে কি কইছে সেটা আমার জানাই, তো আমি কি করছি সেটা ওরা জানে। মানে কাজের মেয়েটা আসলে আপনাদের মিডিয়েটর ছিল, যেটাকে বলে হ্যাঁ, একজনের জিনিস আরেকজনের কাছে পৌঁছানো, ওনার জিনিস আবার আপনার কাছে পৌঁছানো মাধ্যম। হ্যাঁ হ্যাঁ। তো একসময় দেখা গেছে এবার এরকম করতো। তো কাজের মেয়েটা যখন দেশে যাইতো বেড়াইতে, তখন চিঠি লেখা সুতা দিয়া চিঠি ছাড়তো 4 তলার থেকে। আচ্ছা। তো ওই সুতার থেকে চিঠি লইয়া ওই চিঠি পইরা আবার এই হাতে ইশারা দিতাম, সুতা ছাড়তে করতাম, ওই চিঠির রিপ্লাই উত্তর দিতাম। তখন ওই সুতা যখন টানতাম নিচ থেকে, তখন উপরে পর্দা চলতো, চললে বুঝতে পারতো যে আমি ডাকছি তাকে। তখন সে আবার উপর থেকে ওই সুতারে পেঁচাইতো, তাছাড়া চিঠি নিয়ে যেত। তো এবার মোটামুটি 6 মাসের মতন চলছে এই চিঠি নেওয়া দেওয়া কথাবার্তি ওই মেয়েটার সাথে। তো ওই মেয়ের মার সাথে আবার আমার যে বড় ভাই গ্রিলের কাজ করে, গ্রিলের দোকান, ওই বড় ভাইয়ের সাথে আবার ওই মেয়ের মা আবার খায়ের ব্যবসা করে। তো ওই ভবনটা ছিল 10 তলা ভবন। তো এটা ছাদের উপরে বসে তারা কথা বলতেছে। আচ্ছা, কথা বলতে গিয়ে দেখা গেছে আমরা যে দুইজনে কি করতেছি না করতেছি সব কিন্তু তারা উপর থেকে দেখতেছে। তো উপর থেকে দেখতেছে, এক সময় দেখা গেছে ওই মেয়েটা ওই 4 তলা থেকে নেমে আমার কাছে আসছে দোকানে। তো আমি দোকানে চেয়ার দিলাম, বসলো, কেক দিলাম, কোকাইনা দিলাম, হাত পায়ন করাইলাম। সে উপর থেকে সব দেখতেছে এবং ওই দেখার মাধ্যমে আমার বড় ভাইয়ের কাছে অভিযোগ দিয়ে দিল যে আপনার ছোট ভাই অনেক ব্যাটক হয়ে গেছে, ওই দেখেন কি অবস্থা শুরু করছে, আমার মেয়েকে এখানে নিচে হাত পায়ন করাইতেছে, আমাদের কি বাসা বাড়ি নিয়ে আমাদের কি মান সম্মান নেই। তো এই ধরনের একটা বড় ধরনের অভিযোগ দিল যে আপনার ছোট ভাইয়ের বিচার আপনি কিভাবে করবেন সেটা আপনার কাছে দিলাম। ওকে। তো এর ভিতরে আবার ওই যে মেয়েটা কাজ করতো ওদের বাসায়, তো এক সময় আমার কাছে ওই মেয়েটা 500 টাকা দিয়েছিল জমা। তো জমা রাখছে, আমার বলছে যে ভাইয়া আমি যখন দেশে যাবো তখন আমি টাকাটা আপনার কাছ থেকে নেবো। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল পারভিন। ওকে। তো তারপরে দেখা গেছে এদিকে আমার ভাই আমার দিয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে এলো, বন্ধ করে আমার শুরু করলো দরজা মরজা লাগায় অনেক মাইক, মানে এত ভাবে মাইক দিল বলার বাহিরে। তো আমার শরীরে একটা জিদ কাজ করলো যে না আমি আর দোকানই কাজ করবো না, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আমার বাবার সাথে আমি গৃহস্থী কাজ করবো, ওইটি আমার ভালো, যেহেতু লেখাপড়া হইলো না, কিছু হইলো না। তো যাই হোক, আমাদের বাসায় যে একটা বুয়া ছিল পাকশা করে টোরে দিত, ওই বইয়া আমাকে সহযোগিতা করলো, আমাদের ভাতটা নিয়ে টিয়ে খাওয়াইলো। তো আমার আবার কিছু টাকা ছিল জমানো, এই 5,500-6,000 টাকার মতন ছিল জমানো। আচ্ছা। একটা দোকানদারের কাছে। তো টাকাটা আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে ওই মেয়ের আমি খুঁজতেছি টাকা দেওয়ার জন্য 500 টাকা, যে মেয়েটা আমরা টাকা দিচ্ছি, জি, যে 500 টাকা দিয়ে আমি দেশে যাবো। তো এর তথ্য জানতে গিয়ে দেখা গেল কি দেশে চলে গেছে, এটা ভুলে গেছে। এবং এদের বাড়ির পাশে আর একটা মহিলা আসছিল, ওই মহিলা আবার আজকে বাড়িতে যেতেছে। তখন ওই মহিলা আর কি আমার বললো। তো মহিলার কাছ থেকে আমি এটা মানে ওদের বাড়ির ঠিকানাটা অ্যাড্রেসটা নিলাম হাতের ভিতরে লেখা। তো যাই হোক এভাবে গেলাম কিশোরগঞ্জ এলাকার ভিতরে। তো আমার জীবনে ফার্স্ট কিশোরগঞ্জ এলাকায় যাওয়াটা। তো ওইখানে মেয়েরা টাকা দিতে গেছি, টাকা দিতে গিয়ে আমি ফাইসে গেছি গা। মেয়ের অনেক লোকজনে বলতেছে যে ছেলে যদি মেয়েরা পছন্দ না করে তাহলে ছেলে এত দূর থেকে এখানে আসতো কেন। আচ্ছা। তো এই ধরনের একটা প্রশ্ন হচ্ছে। মেয়ের বড় ভাই আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন করতেছে, আমার যা সত্য আমি তাই বলছি। কিন্তু বলতে গিয়া যেদিনকে আমি তাদের বাড়ি থেকে বিদায় নিব, কিন্তু সেদিন আমাকে বিদায় দিচ্ছে না, সেদিন উল্টা অন্য মন্তব্য হচ্ছে। আচ্ছা। কি যে নিশ্চয়ই ছেলের সাথে মেয়ের সাথে যে কোনো একটা ভাব আছে, আর নাই তো এত দূর কেন আসবে। তখন তারা মুরব্বী ডাকলো। আচ্ছা। মুরব্বী ডাকলো, মুরব্বী দিয়ে প্রশ্ন করাই। তখন ওই দেশি মেয়েদের ভাষা আমি সহজভাবে বুঝি না, কিন্তু ওই পারভিনের ভাষাটা আমি ক্লিয়ার বুঝি। আচ্ছা। তো পারভিনের অনেক মেয়েরা চাইতো তো যে কিরে সেরি তোরা কি কোনো ভাব আছে, তোরা কি ছেলেরা পছন্দ করছো, পছন্দ না করলে এত দূর থেকে আসলো কেন। তখন পারভিন বলতো যে হ্যাঁ বাপ থাকলে আছে, তোর আর কি, তোরা চুপ থাক। তো এই কথাটা যখন বলছে তখন পারভিনের বড় ভাইয়ের মাথা মুথা নষ্ট হয়ে গেছে যে ও এই কথাটা কেন বললো, তাহলে নিশ্চয়ই কি ওদের সাথে সম্পর্ক আছে। আচ্ছা। তখন মুরব্বী ডাক দিল, মুরব্বী আমার জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা তুমি যে এখানে আসলা কেন আসলা, কোন উদ্দেশ্যে। তখন আমি বললাম যে আঙ্কেল এই ব্যাপার, আমি তো ঢাকা থাকি, এই মেয়েটাও ঢাকা থাকে আমাদের পাশেই, তো ও আবার বেতন পেলে টাকা দিয়ে জমা আমার কাছে, যখন বাড়িতে আসে তখন নিয়ে আসে, কিন্তু এবার টাকাটা নিয়ে আসে নয়। আর তাছাড়া আমিও আমাদের দেশে যাবো, তখন টাকাটা কিভাবে দেবো, তখন চিন্তা করলাম যাক আপনাদের দেশ থেকে ঘুরে আসি আর টাকাটা দিয়ে আসি। তো দেশটাও ঘোরা হইলো, টাকাটাও দেওয়া হইলো, এই জন্য আমি আসছি। তো টাকা দিচ্ছ, আমি হ্যাঁ দিচ্ছি। তো মেয়ের মারা জিজ্ঞাসা করছে টাকা পাইছেন, হ্যাঁ পাইছি। তো এখানে আমার কথা শেষ। এখন এরা ধরছে
যে মেয়ে কিছুক্ষণ আগে একটা যে কথা বলছে সে কথাটা শুনছো? আমি না, তো কি বলছো আমি তো জানি না। যে মেয়ে তো বললো যে বাপ করলে করে তাদের ওগো কি ইচ্ছে, তাহলে নিশ্চয়ই মেয়ের লোকের সম্পর্ক। তো এইভাবে তারা আমার বিয়ে দিব, আমার কাছে বিয়ে দিব মেয়ের। আচ্ছা, তো ওই বিয়েতে আমি রাজি না। তো এক সময় দেখা গেছে আমার তারা আটকে রাখলো। আচ্ছা, তখন আমি হ্যাঁ বলি না, আমি নাই বলি যে না আমি বিয়ে করবো না এই মুহূর্তে, কারণ আমার গার্জেন আছে, বাবা মা আছে, আমি একাই ভাবে বিয়ে করবো না। তো তারা অনেকভাবে আর কি চেষ্টা করে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তো এইভাবে পারে না। তো লাস্ট মুহূর্তে অনেকজনে অনেকভাবে কথাবার্তা বলতেছে, এক একজনে একেভাবে কথাবার্তা বলতেছে, কেউ ভালো বুদ্ধি দিতেছে আমার, কেউ খারাপ বুদ্ধি দিতেছে। তো হঠাৎ করে আমার একটা মহিলা একটা খারাপ বুদ্ধি দিচ্ছে যে মিয়া তোমার চিন্তা কিসে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তোমার নিয়ে যখন এত সিনকাট করতেছে তুমি বিয়েতে রাজি হয়ে বিয়েটা করো, করার পরে দিয়ে তুমি যাও গা, তখন তোমার ঠেকাই পেয়ে। আচ্ছা, কারণ আমি চিন্তা করলাম যে না, এটা যে কথাটা যে বলছে এটা আসলেই এভাবেই করতে হবে। তো ঠিকই আমি বিয়ে করে চলে যাবো। তো যাই হোক বিয়েতে রাজি হইলাম, তারা অনেক করলো, খুশি হলো, সবাই বিয়ে টিয়ে দিল। তো একটা মজার বিষয় হচ্ছে কি ভাই, ওইখানে যখন আমার বিয়েটা দিচ্ছে, যখন তাদের আত্মীয় স্বজনের সালাম দিতে পাঠাইছে আমারে, তখন আমি 84 প্যাকেট পাইছি বিড়ি সালাম দিয়া। বিড়ি পাইছেন আপনি? বিড়ি পাইছি 84 প্যাকেট। সব আপনাকে বিড়ি গিফট করেছে? জি, বিড়ি গিফট করেছে আর পান খাওয়াই দিচ্ছে, যারা বাবি সম্পর্ক, দাদি সম্পর্ক, নানি সম্পর্ক তারা। ওকে, আমি পান খাই বা না খাই কিন্তু মুখে ফেলাই দিতে হবে। তো এরকম 84 প্যাকেট বিড়ি দিল আমাকে, কি বকশিস আর কি সালামি। আচ্ছা, তো ওগুলো আবার আমার শ্বশুরে দিয়ে দিচ্ছি। পরে বিয়েটা হইলো, হওয়ার পরে দিয়ে মনে করেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বললা আমি আবার ঢাকা চলে আসছি 1 সপ্তাহ ওদের এখানে থাইকা। বউ কি আপনি সাথে নিয়ে আসলেন? না, বউ এখানেই। আচ্ছা, তো আমি ঢাকা চলে আসলাম তাদের কাছে বললাম, কিন্তু এইখানে আবার আমাদের আরেক জায়গায় একটা টর্চারিনের মতো হয়ে যায়। ওই যে মেয়ের সাথে আমি প্রেম করছি, ওই মেয়ের নানার বাড়ি আবার নিজস্ব বাড়ি এই টিকাতলি মহিলা কলেজের এখানেই। তো ওদিক দিয়ে রাস্তা দিয়ে আমি যেতেছি, পরে মেয়ের নানা আমার ডাকে, মেয়ের নানা আমার চিনতো, তো ডাক দিচ্ছে যে এই ছেলে এদিকে আসো। তো গেলাম, যাওয়ার পর আমার বললো যে তুমি কি পারবেন বিয়ে করেছো? জি, বিয়ে করছি। তো যখন এই কথা বলছি তখন ওই অ্যাপার্টমেন্টের যে সুপারভাইজার তারা ফোন দিল যে রশিদ এদিকে আসো, সালামের বাইরে দৌড়ছে, আটকেছে, ওটা পুলিশে দিমু, এই করবো সেই করবো। ও পারবেন বিয়ে করে আসতে, ও আমার নাতিনের সর্বনাশ করতে চাইছিল, এখন এই সেটা পারে না। এখন আবার কিশোরগঞ্জে যা পারবেন বিয়ে করে আসছে, বা আমাদের বাসায় যদি কেউ যদি থাকে তাহলে ওর জন্য থাকতে পারে না, মানে সত্য মিথ্যার কি যাই এভাবে আর কি গোছায় বললো। তো আমার আটকে রাখলো পাকঘরের ভিতরে। ওইখানে আমি চিন্তা ভাবনা করছিলাম ওই 3 তলা থেকে আমি লাভ দেবো গ্রিল ব্যাংকে, মানে এমন একটা সিন কাট করছিল। আর আমার হিসাবে ছিল যে আমি আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সঙ্গে মুখে দেখাতে পারবো না, যেহেতু বিয়ে করে ফেলাইছি। তো আমাদের পাকঘরে আটকে রাখছে। পরে আমার বড় ভাই পাঠাইছে একটা মুরব্বী আমার ছাড়া নেওয়ার জন্য, কিন্তু আমার বড় ভাই লজ্জায় আসে না, যেহেতু আমার বড় ভাই অনেকেই চিনে, আবার ওই বাড়িওয়ালাও চিনে, এই জন্য। তো ওই মুরব্বীর স্টেটমেন্ট ছিল তারা যদি ইসলামে সই রাখতে চায় তবুও দিবে, কিন্তু তবু আমার ছাড়তে হবে। এখন যেই ভদ্রলোক আমার আটকে রাখছে ওই ভদ্রলোকের চিন্তা ভাবনা, মানে ইসলামে সই রাখবে ঠিকই, কিন্তু আমাকে ছাড়বে না, আমাকে পুলিশের হাতে ধরাই দিবে। স্ট্যাম্পে কেন সই রাখবে? স্ট্যাম্পে এই জন্যই সই রাখবে যাতে নেক্সট টাইমে যদি তাদের কোনো ক্ষতি করতে না পারি। ক্ষতি বলতে আসলে কি বোঝাচ্ছে উনি? ক্ষতি বলতে বোঝাচ্ছে, দেখা গেছে যদি তার বাসা থেকে যদি কোনো মেয়ে চলে যায় তাহলে সেটা আমার জন্য গেছে, এবং তাদের জন্য একটা সমস্যা হয়, এবং তার নাতি স্কুলে যায় যদি কোনো প্রবলেম হয় রাস্তাঘাটে সেটা আমার জন্য হবে, যাতে এগুলো যাতে না হয়। আচ্ছা, আচ্ছা, যার কারণে স্ট্যাম্পে সই রাখতে চায়। তো ওই মুরব্বী যে মুরব্বীরা পাঠাইছে আমার বড় ভাই, সেই মুরব্বী স্ট্যাম্পে সই দিতে চায়, দিয়ে আনতে চায়, কিন্তু তবুও সে মানে না, পুলিশের সাথে ধরাই দিব। আচ্ছা, তখন আমার ভাই ওই যে আমার যে ফ্রেন্ড সেলিম নাম, ওই বন্ধুটা যাইতে লইছে, যাওয়ার পর আর কি এটাকে বললো যে এই ব্যাপার তোমার বন্ধুর আটকে রাখছে। আচ্ছা, কিভাবে কেমনি কি পরে বললো, বলার পরে ওই বন্ধু কি করলো 20-25 জন পোলাপান নিয়ে চলে আসছে। একটা সিম কার্ড করার পরে দিয়ে আমার আপসে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, ছেড়ে দিচ্ছে, ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমার ভাইয়ের বল দিয়ে যায়, ভাইয়ের কথাবার্তা বলে না, কিছু ফোনে কিছুই বলে না, ভালো মন্দ কিছুই বলে না। তো না বলার পরে আমি আমার মতন কাজ খুঁজতেছি, ভালো কোনো কাজ টাজ পাইলে করবো এই ধরনের একটা কিছু, বা আমি যেহেতু বিয়ে করছি আমার টোটালি চিন্তা ভাবনা ছিল যে এভাবে যখনই বিয়েটা হয়েছে জোরজাবত করে আমি আর ওই কিশোরগঞ্জ এলাকায় যাবো না। তো এই চিন্তাটা হওয়ার পরে আবার মাথার ভিতরে কাজ করতেছে যে মেয়েটার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে মেয়ের বাবা মার আর মেয়ের ভাই বোনের, তো ওর তো কোনো দোষ নেই, আর ও তো আমার সাথে কখনো এই ধরনের ভুল বা দোষ কিছু করে নেই, তো ওর জীবনটা নষ্ট করে তো লাভ নেই। তো এই দিকটা দেখে আমি আবার মন ঘুরে গেছে, আবার কিশোরগঞ্জে চলে গেলাম যে না ঢাকার আমি থাকবো না, কিশোরগঞ্জে কাজ করবো। তো কিশোরগঞ্জে এক সময় কাজ টাজ করতেছি, আমরা আমাদের ডিসিশন আমরা আলাদা থাকবো, আর আমার শাশুড়ি ডিসিশন তাদের বাড়িতে থাকতে হবে, তারা গড় তুলে দিবে, ওইখানে থাকতে হবে। আর আমার টার্গেট যে আমার তো বাবা মা ভাই বোন সবাই আছে, আমি কেন তাদের বাড়িতে গড় জামাইয়া থাকবো। এটা নিয়ে একটু ঝগড়ার কথা কাটাকাটি আমার বড়ি নিয়ে আমি চলে আসলাম যে এখানে আর থাকবো না এক মুহূর্ত।
আমার রাত্রে নিয়ে যাবো, আমি যেখানে পারি সেখানে যাবো। তো যাই হোক, একসময় এরকম একটা ঝগড়া হইতে হইতে রাত্রে 11:30 মতো বেজে গেছে। তো ওই 11:30 সময় আমি রওনা দিচ্ছি ওইখান থেকে আমার রাত্রে নিয়ে, তো ঢাকা চলে আসলাম। তো ঢাকা চলে আসা আমি আমার যে ওই যে আগে যে একটা বুয়া ছিল আমাদের বাসা পাক করতো, ওই বুয়ার সহযোগিতা নিলাম, ওই বুয়ার কাছে আমার ওয়াইফে রাখলাম। রাইখা আমি কিভাবে বাড়িতে নেবো ওই চিন্তা ভাবনা করতেছি। পরে বুয়া আমাকে বললো যে আপাতত ছোটখাটো একটা রুম নে, তো রুম নিয়ে তুই কাজ কর আর তোর ওয়াইফের বাসায় থাকো, সুন্দর মতো চলতে পারবি। তেমনি থাকতেছি তো আমার শাশুড়ি হঠাৎ করে একদিন আসলো 4 মাস পরে এসে কান্নাকাটি করতেছে যে মেয়ের বাড়িতে নিব। তো নিল আবার বাড়িতে নেওয়ার পরে আর তো মেয়ে দিবে না। এভাবে নিয়ে অনেক কিছু হয়ে গেল, মেয়ে আর দেয় না, মেয়েরে যা শিখে দেয় মেয়েটাই কয়। দিবে না কেন? মানে মেয়েরে দিবে না, আমি আমার বাড়ি করছি না, কিছু চিনে না। হ্যাঁ, এতদিন পরে সেই কাণ্ডজ্ঞান হয়েছে। হ্যাঁ, আমার বাড়ি করছি না, কিছু চিনে না, বিয়ে দিছে, এটা ভুল করছে, কিন্তু এখন দিবে না। তো যাই হোক, ওদের এলাকার ভিতরে মেম্বার ছিল, মেম্বারে বললাম আমি, তো মেম্বার আমার অনেক সহযোগিতা করছে। মেম্বার একটা ভাই ছিল, আমাদের এখনো শ্রদ্ধা করে ছোট ভাইয়ের মতো। তো এই বিস্তারিত ব্যাপারগুলো এরা সবাই জানে। এক সময় আমি আলাদা সংসার করতেছি কিশোরগঞ্জে আরেকটা রুম নিলাম, রুম নিয়ে তারপরে ভাড়া থাকতেছি, সংসার করতেছি আলাদা। তো ওইখান থেকে আমার শাশুড়ি অন্য মহিলারে দিয়ে আমার ওকে নিয়ে গেছে। এরপরে আমার বউ কয় আসবে না। তো এভাবে না করার পরে দিয়ে আমি কি করলাম, চিন্তা ভাবনা করলাম যে না, এখানে আর থাকা সম্ভব না। আবার অনেকে বুঝতেছে করে থাকবা না, কি করবা তুমি, যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য করো। তখন আবার আমি বাদামের ব্যবসা করতাম, তো বাদাম পাইকারি কিনা দোকানে সেল দিতাম। তো ওইখানে মার্কেটে কিছু টাকা আমার রয়ে গেছিল, ওই টাকাগুলা কালেকশন করার জন্য আর কি আমার ওই জায়গায় ওই এলাকায় থাকতে হইলো। তো এর ভিতরে আমার ওয়াইফকে আমার শাশুড়ি কি করলো, আবার টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি জানি না। আমার না জানার মতো ওই বাসায়, একই বাসায় যে বাসার থেকে এই কাহিনী হয়েছে, ওই একই বাসায় আবার পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি জানি না। তো আমি এখানে মাসের পর থাকতেছি, বছরের পর থাকতেছি, একটা না 2 বছর পর্যন্ত ছিলাম আমার ওয়াইফ ছাড়া। তো এখানে অনেক লোকজন আমার বিয়ে শাদী করায় দেওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু আমি কোনো কিছুতে রাজি না। আমি একমাত্র ওইখানে ছিলাম আমার ওই ব্যবসাটার জন্য, আমার ব্যবসাটা ছুটে যাবো। প্লাস আমি ঢাকা গেলেও একটা ব্যবসা করবো, যে কোনো জায়গায় গেলেও একটা কাজ করে রাখার মতো। এই জায়গায় যখন ভালো চলতেছে, কাজ করতেছি, সমস্যা কি, এই জন্য আমি ওখানে ছিলাম। তো এর ভিতরে দেখা গেছে এই কিছু দিয়ে আসবে না, আর আমিও খোঁজ খবর পাইতেছি না। তো আমি এক সময় দেশে চলে যাই। তো দেশে চলে যাওয়ার পরে আমার অনেকে জিগায়, কিরে তুই বলে কিশোরগঞ্জের কাজের মেয়ের বিয়ে করছো, ওই করছো সেই করছো, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিছি, আমি অস্বীকার করছি, না আমি বিয়ে করিনি। কয় তোর বড় ভাই বললো, আমি কি বাইকে দেখছে, কয় দেখে না, শুনছে দেখা বলছে। আমি শোনা কথা তো ভালো না। তো এভাবে এই জিনিসটা মিথ্যার ভিতরে রাখছি, গোপন মানে প্রকাশ করি নেই যে আমি যে বিয়েটা করছি। তো ওইখানে দেখা গেছে এক সময় আমাদের দেশে এই কিছু ছেলেরা আছে, খুব ভালো করে, খুব গরিব ফ্যামিলির, এই শান্ত সুস্থ ছেলেরা, ওরা কারোর সাথে কখনো ঝগড়াঝাড়ি করে না। ওই ছেলেরা কিন্তু অনেক সময় রিহার্সাল দেয়, আপনার গান রিহার্সাল করে। এক জায়গায় বসে গান রিহার্সাল করতে গেলে আপনার আমাদের এলাকার একটা চেয়ারম্যানের বাস্তি আছে, ওই বাস্তি আবার যখন লেখতে যায় স্কুলে, ওই তখন আবার হুদাই আন্তাজি ওই কোনো ছেলে যদি দেখে যে গান গাইতেছে বা তাকায় রয়েছে, এটার অভিযোগ বাড়িতে দেয়। তো বাড়িতে দিলে চেয়ারম্যানের বাতিজা আছে, ওরা কি করে বাড়ি থেকে দূরে দূরে নিয়ে পোলাপানের মারে। তো বাড়ি থেকে যদি বাবা মার সামনে যদি সন্তানরা মারে, তাহলে বাবা মার অনেক কষ্টের বিষয় না। এরকম ধরনের অনেক ঘটনা ঘটছে, আমি বাড়িতে আর কি শুনতেছি যে প্রায় নাকি 6-7 জনের মারছে। তো মারার পরে আমার বললো যে দোষ এদিকে চাইছ না, এদিকে চাইলে কিন্তু চোখ উড়িয়ে লেগো। কে কি এই ব্যাপার, এই মেয়েটার দিকে কেউ চাইতে পারে না, কথা কেউ দূরে থাকতে চাইলো, মিথ্যা অভিযোগ দেয়, কয় চোখ টিভি দিচ্ছে, ওই করছে এই করছে। তো এদিন পরে মারামারি হয়। তো আমি কইলাম যে মেয়েটা সবাই হেনিকার মেয়ে দেখলাম, ছোট মানুষ, আর ওখানে আজকে এত কিছু অভিযোগ দেয়, এত খারাপ ভালো অভিযোগ মিস করে দেয়, এটার জন্য যে মানুষের কত ক্ষতি হয় এটা তো বোঝার উচিত। তখন কয় থাক, দরকার নেই চাওয়ার। তা আমার লোকে আবার আরেকটা বললো কি না চাইবো না, কে চাইলে কি হয়েছে। আমি গেলাম ওর বগলে, যাই করলাম যে ভাইয়া ভালো আছো, তো তোমার বিরুদ্ধে একটা রিপোর্ট আসলো, শুনলাম তুমি নাকি এরকম করো, তো তুমি একজন স্টুডেন্ট, তোমার কি এগুলো করাটা ঠিক, তুমি কেন এগুলো করো, তোমার মান সম্মান তুমি নিজেই নষ্ট করো। বাড়িতে একটা বিচার দাও, তোমার বাইরা এসে মারধর করে, বাজারের লোকজনে জানে, দেখে শুনে বাজারের উপরে দিয়া যাওয়া আসা করো। হ্যাঁ, তো এগুলো তো খারাপ। এই কথাটা কেন বললাম, আমার সে স্যান্ডেল খুললো, আমার যে স্যান্ডেল খুলে স্যান্ডেল দিয়ে পিটামো। হ্যাঁ, তখন আমার সার্টিফিকেট উল্টা পাল্টা হয়ে গেল, এটা আবার খুলছি না, এটা বললাম ভালোর জন্য, কিন্তু আবার রিপ্লে আমার স্যান্ডেল দিয়ে মারতে চায়। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে এটা এই যে এতগুলো মানুষের সামনে যে স্যান্ডেলটা যে উঠেছি চলছে, এটা তো লোকজন দোকানের লোকজনও দেখছে, আবার যে পাশে যে পোলাপানি বই রয়েছে ওরাও দেখছে। তো আমার একটা লজে লেগে গেল। তখন আমি বললাম যে স্যান্ডেল দিয়ে তুই আমার পিটাবি, তোরা যদি হেনা পড়া পিটাই তাহলে কেটা কি করবি। তো দেখা গেছে এই কথা ওর সাথে কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে এক সময় ও আমার হাত দিয়ে থাপ্পড় মেটাবে ওই মেয়েটা। তো থাপ্পড় মারার পরে দিয়ে আমার শরীরে একটা রাগ উঠলো। তখন আমি আবার কি করলাম, আমার হাতটা ধরলাম, ধরে আর কি ওরা আমি 2টা থাপ্পড় মারছি। তো দেশ গ্রামে কিন্তু পাকলো না বর্ষার সিজনে মহিলারা
ওই মহিলারা আবার পাতলু দিছিল, ওই মহিলারা কিন্তু এসব দেখছে, দেখা ওই মহিলারা আবার মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে মেয়েটারে, যে তুই যা তোর বাড়িতে তোর বাবার কাছে বা তোর কাকার কাছে যাই বলিস যে তোর এই জামা কাপড় নিয়ে টানা শুরু করছে বলাটা। আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে হয়ে গেল বিশাল ধরনের কাহিনী। কারণ আমার তো বাড়িঘর ছাড়তে হয়, যে ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, এই গাছের ঠেলামালা কাটতেছে, আমাদের বাজার আইন না হাজার হাজার মানুষের সামনে বাইন্দা ফিরাইবো, আমি নাকি মেয়ের ইজ্জত নষ্ট করতে চাইছি, তখন এই করতেছে কাজ কীর্তি। এমন আমার অনেকে বুঝতেছে দোস্তি বলা তুই ঢাকা চেক কয় এই ব্যাপার, ওর বাইরা তো লাড়ি ডেঙ্গা কাটতেছে, আজকে বিকেলের ভিতরে এটার বিচার হইব, তোর তো মারবো প্রচুর, এরকম মারে আমরাও খাইছি অজাতা, এই কইতাছে। তো আমার এসে বলছিল যে না আমি তোর বাইরে কোনো কাজ করি নেই, তো বিচার হয়ে হোক, সমস্যা কি, বিচার হলে আমি যতটুকু পারি বুঝাইতে আমি এতটুকু বলবো, যদি আমারটা কি তাদের ভালো লাগে না খারাপ লাগে সেটা তারা দেখবে বা আরো 5 জনে দেখবে, সমস্যা কি। তো এভাবে বলার পরে দেখা গেছে ঠিকই ওরা লোকজন নিয়ে আসা পড়ছে। তো আইসা এমন ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, আমার খোঁজ করতেছে, আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে যা আমার বাবা আমার গালাগালি শুরু করছে, বকাবাদ্য শুরু করছে। এরপরে ঘরে টিভি ছিল, টিভিটা বাড়িতে ভেঙে গেছে। আমার কথা ছিল কোনটা, যে যা কিছু হয়েছে আমার সাথে হয়েছে, প্লাস মেয়ের ভাই আসতে ভালো কথা আমার জিজ্ঞাসা করতো, আমি যদি সেখানে কিছু অস্বীকার করতাম তাহলে 5 জন দিয়ে আমার ডাকা এটা মীমাংসা করতো বা আমার বিচার করতো যদি আমি ভুল করতাম। কিন্তু আমার বাড়িতে যে আমার বাবা মার অত্যাচার করবো, প্লাস বাড়ির জিনিসপত্র অত্যাচার করবো, এগুলো তো ঠিক না। তো যাই হোক, এগুলা নিয়ে আমি তারপরও ব্যারিকেড সৃষ্টি করতে চাইনি, কিন্তু ওরা আর কি এই গ্যাঞ্জাম গুলা সৃষ্টি করছে, যেহেতু একটু ক্ষমতাটা একটু বেশি, এই জন্য। তো ঠিকই এই 3 এলাকার 3টা চেয়ারম্যান আসলো, আইসা আমাদের বাজারের ভিতরে, আমাদের বাজারের সাথে কিন্তু আমাদের বাড়িটা, তো ওইখানে একটা বিচার বসাইল। তো যাই হোক, এভাবে আর কি তারা বিচার করলো। পরে তারা বলতেছে কি যে এটার একটা জরিমানা হবে। তো জরিমানা হবে কেন, যে এইসব আচরণের কারণে। তো ঠিক আছে, জরিমানা দিতে রাজি আছি। তো এখানে 70,000 টাকা জরিমানা করলো মুরব্বীরা। আপনার জি, এখানে আবার আমার চাচতো ভাই খোঁজা দিয়ে একটা কথা বলছে যে একটা মেয়ের ইজ্জতের দাম যদি 70,000 টাকা হয় তাহলে 1,40,000 দিব, ডাবল দিব, সমস্যা কি। তো এই কথাটা বলার পরে তাদের মাথা গেছে নষ্ট হয়ে, যে কি তাইলে কি ইজ্জত বিক্রি করার টাকা নিব। তো এই ধরনের একটা কথা বলতে গিয়া দেখা গেছে কিছু চেয়ারম্যানে গবেষণা করতেছে যে মেয়ের কাছে সাথে আর কি আমার বিয়ে পড়াই দিব। তো ওই মেয়ের সাথে ঠিকই আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দিল আপনার বেটার সঙ্গে? বিয়ে দিল এই এক কথাকে প্রসঙ্গ কেন্দ্র করে? জি, কারণ যেহেতু 70,000 টাকা জরিমানা হবে, একটা হাত দেখাইছে মানে একটা থাপ্পড় দিচ্ছে কেন, এই জন্য 70,000 টাকা জরিমানা হবে। সেটারও বলতেছে যে ইজ্জত নষ্ট করছে। হ্যাঁ, তো 10 জন সাক্ষী হয়ে গেছে কেনা, 10টা লোকের সামনে যখন বলছে যে মেয়েটার ইজ্জত নষ্ট করছে। ওহো, ঠিক আছে। এইটার জন্য আর কি আমার স্বাস্থ্য ভাই বললো যে তার ইজ্জতের দাম তাহলে আরো 70,000 বেশি দিব, 1,40,000 দিব, সমস্যা নেই। এইভাবে বলার পরে তাদের একটা পেস্টিজে বাজে গেল, যেহেতু তার একটু নামি দামি মানুষ, তো মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিব, ভালো কথা। তখন আমি বলছি যে আমি বিয়ে করবো, কিন্তু মেয়েরা আমি যা 6 মাসের ডেট, 6 মাসের ভিতরে মেয়েরা আমি তালাক দিব, এই 6 মাস পর্যন্ত তারা আমি রাখবো না। কিন্তু আপনি কি তখন বলেছিলেন যে আপনি বিবাহিত? না, আমি তখন কিছু বলিনি। আপনার বাড়ির কোনো লোকজনও জানে না যে আপনি বিবাহিত? আমার বাড়ির লোকজন আমার ভাইয়ের কাছ থেকে জানছিল, কিন্তু আমি মানা করছিলাম, আমি না করছিলাম যে আমি বিয়ে করিনি। ভাইয়ের কাছ থেকে কি ওই মুহূর্তে জেনেছিল আপনার বাড়ির লোকজন? না, ওই মুহূর্তে না, কিন্তু আগে আমি বাড়িতে আসার আগে জানছিল, কিন্তু আমি পরবর্তীতে বাড়িতে এসে ওইটা স্বীকার জানি, কারণ আমি বাড়িতে আসছি 4 বছর পরে। বুঝতে পেরেছি, ওকে। তারপর এই জন্য তো যাই হোক, যেভাবে হোক বিয়ে শাদী দিচ্ছে, চলতেছে, খাইতেছি। আমার তো জিদ কাজ করতেছে, কত বড় একটা কথা কইলো, সে নিজের ওয়েট নিজে কমাইলো। তো এটা কেমন তারা একটা জিনিস। তো যাই হোক, দেখি কি করা যায়। তা আমি আমার মতন চলতেছি, ভালো কথা। তো ঠিক ওই যে 6 মাসের ডেট দিচ্ছি আমি, কিন্তু 4 মাসের কালে আমি 6,000 টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি। 6,000 টাকা দিয়ে বিদায় করে দিলেন? হ্যাঁ, 6,000 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। কেমনে করলেন এটা? এটা ছেড়ে দিচ্ছি, এটা নিয়ে আমার নামে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা মামলা তৈরি করছে। পরে ওদের যে মুরব্বী, ওদের মুরব্বীর আমি টাকা খাওয়াইছি। টাকা খাওয়ানোর পরে দেওয়া মুরব্বীর সিদ্ধান্ত নিল যে এই ছেলের ঘর করলেও সংসার ঠিক থাকবে না। আর এদিক দিয়ে আবার ওদের পক্ষের লোকায় বলতো যে এই মেয়ের যে নিয়ে সংসার করলে তোমার সংসার ঠিক থাকবে না। তো এভাবে আর কি কথা প্যাচ লাগাইতো, প্যাচ লাগাই টাকা লাস্ট ডিসকাস করতে কয়, আমারও বলতে কয় ডিভোর্স দেওয়ার জন্য। আমি কই না, আমি ডিভোর্স দেবো না। তো আমারও শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে কিন্তু তোমার যে 1 লাখ টাকা যে কাবিন বানছে, 1 লাখ টাকা নগদ ক্যাশ দিতে হবে। তো তুমি অস্বীকার করবা, দেখবা যে মেয়ে নিজে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিতে চাইবে। তো ঠিকই মেয়ে নিজে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিতে চাইছে, মুরব্বীদের কথায় বাধ্য হয়েছে। তো এভাবে গেল একটা চলে। তো যাই হোক, আমি আবার বাড়িতে এইভাবে থাইকা ঢাকা আসলাম। লঞ্চে আমি ঢাকা আসার সময় আমাদের এলাকার আরেকটা মেয়ে ঢাকা আসতেছে। তো মেয়েটার সাথে আমার সাথে কোনো প্রেম ভালোবাসার কোনো কথাবার্তা হয় নয়, জাস্ট একটু পরিচয় হয়েছে যে সে আমাদের এলাকার, আমি তাদের এলাকার, এটুকুই পরিচয় হয়েছে। তো এটুকু পরিচয় হওয়ার পরে আমার নাম্বারটা ওই মেয়েটা রাখছে, মেয়েটার নাম্বারটা আমি রাখছি। তো এভাবে ওই মেয়েটার সাথে আমার সাথে কথাবার্তা বলা হয়। মেয়েটার নাম ছিল খুকুমণি। তো কথাবার্তা বলা হওয়ার পরে দিয়া অনেকদিন যাবত কথাবার্তা হইতেছে, কিন্তু অমনি কোনো এই লাভের ভিতরে যাওয়া হচ্ছে না। তো এভাবে কথাবার্তা চলতে চলতে আমি আবার কি করলাম, ঢাকা এসে কয়েকদিন কাজ টাজ করে আবার
ওই কিশোরগঞ্জে গেলাম। তো কিশোরগঞ্জে গেলাম, আমার কিছু বকেয়া টাকা ছিল দোকানে, ওই টাকাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে আবার টাকা আসলাম। তো ঢাকা এসে আমি আবার আমার বড় ভাইয়ের দোকানে হিরা ওই ওয়ার্কশপের দোকানে কাজে নিয়েছি, মানে আমার ফ্যামিলি থেকে আর কি মাইনে দিচ্ছে যে থাক যাই হয়েছে তো যা কাজ টাজ করো। তো আমি কাজ টাজ করতেছি, ওই যে আমার ফার্স্ট ওয়াইফ, ওই ওয়াইফে দেখি ওই বিল্ডিং এ ওই 4টা লাইট, যে জানলাটা দিয়ে আগে আমার ওই লাভারে কথা বলছিল ঠিক সেম ওই জানলাটা দিয়ে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়া যখন রয়েছে তখন আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, ওরা দেখে আমি শুক্রবারে জুম্মা নামাজ পড়ে আসতেছিলাম টিকাটলি বড় মসজিদ থেকে, আসার পথে দেখি এই অবস্থা। কারণ ওইখানে আবার আমার ভিতরে আবার দোকান নিষেধ করে দিচ্ছিল আমার বড় ভাই আর ওই মেয়ের, এই যে মেয়ের সাথে প্রেম করছিলাম ওই মেয়ের মা, হ্যাঁ, যে সেদিন যাতে কখনো বলে গেটের ভিতরে না ঢুকি, কারণ ওই বাড়ির দারোয়ান সবাই কিন্তু আমার চিনে। তো আমি ঢুকতে লইছিলাম, পরে দারোয়ানরা বললো যে এই ব্যাপার সেলিম, তুমি তোমার দোকান নিষেধ আছে, তোমার ভাই না করছো বা ম্যাডামে না করছো। আচ্ছা ঠিক আছে, নিষেধ থাকলে যাবো না, সমস্যা কি, তোমার বন্ধু থাকে উপরে, এই জন্য ভালো কথা যাবো না, এই কথা কয়ে পরে ওদের চা সিগারেট খাওয়ালাম। আমি আজকে বললাম যে তোমাদের ওয়াশরুম বাজানো কোন দিকে, তখন দেখাই দিচ্ছে। আমি গেট করে লিফট উঠে গেলাম উপরে এটা কোয়েল টিপ দিলাম 4তলায়। তো মেয়েটা দরজা খুলতে লইছে, হাত বাড়া দূরে বসে দূরে বা সিঁড়িটা দৌড়ে নেমে গেছে, ওদিক দিয়ে দারোয়ান যখন আমার না পায় লিফটে চলে গেছে, আমরা সিঁড়িতে দৌড়ে এসে পড়ছে, এক রিক্সা নিয়ে ডাইরেক্ট বাড়িতে ডাইরেক্ট এসে পড়ছি লজঘাট সদরঘাট, আসা ডাইরেক্ট নিয়ে ইন্ডিয়া বাড়িতে গেছি। তো বাড়িতে যা সংসার করতেছি মোটামুটি ভালোই, 2 বছর কেটে গেল সংসার। যে মেয়েটাকে আপনি ভাবে নিয়ে আসলেন তিনি আপনার ফার্স্ট ওয়াইফ, এবং এই ফার্স্ট ওয়াইফকে আপনার কাছ থেকে একবার নিয়ে গিয়েছিল আপনার শ্বশুর বাড়ির লোকজন, তাকে আপনি ভাবে নিয়ে আসলেন আপনার কাছে, তাই তো? ফার্স্ট ওয়াইফের নাম যেন কি ছিল? পারভিন। ওকে, তো 2 বছর সংসার করছেন বলছিলেন। এর মাঝখানে আপনার সেকেন্ড ওয়াইফ কিন্তু ডিভোর্স হয়ে গেছে। সেকেন্ড ওয়াইফের কথা কি ফার্স্ট ওয়াইফ জানতো? সেকেন্ড ওয়াইফের কথা ফার্স্ট ওয়াইফ পরে জানতো। ওই সময়টাতে কি জানতো? না, ওই সময়টাতে জানতো না। ওকে, বলুন তারপর। তো এভাবে আমাদের বাড়িতে 2 বছর পর্যন্ত সংসার করছি মোটামুটি ভালোই। তো আমার শাশুড়ি আসলো, সম্বন্ধী আসলো, আসা বেড়াতে গেল আর বললো যে আমার শ্বশুর নাকি আমার ওয়াইফকে দেখতে চায়। তো ভালো কথা, আমার কাছে চাইছে, আমি দিতে চাই না, ওই যে আমার দুর্বল একটা, আমার শ্বশুরই ভালো না, যার কারণে আমি দিতে চাই না। তো আমার বাবা মা বললো কি যে ঠিক আছে দে, তোর বোনে যদি তোর বোনের শ্বশুর বাড়িতে যাইতো, যদি আমরা যদি দেখতে চাইতাম তাহলে তো তারা দিত, তো দে। তখন আমি দিলাম। তো দিলাম ওইখানে, ওই সময় কিন্তু আমার একটা বাচ্চা আমার ওয়াইফের গর্বে। তো ওই সময়টাই আমার শাশুড়ি নিয়ে গেল। তো আমার ওয়াইফের গর্বে আমার বাচ্চাটা 7 মাসের চলতেছে। তো নিয়ে গেল আমার শাশুড়ি নেওয়ার পরে আমার ওয়াইফকে তো আর দিবে না, বলছে 4-5 দিন থেকে এসে পড়ো। 1 সপ্তাহ পরে আমি ফোন দিতেছি, আমার ফোনে উল্টাপাল্টা যাথা ব্যবহার শুরু করে দিচ্ছে। 15 দিন পরে ফোন দিতেছি, যাথা ব্যবহার শুরু করে দিচ্ছে। আপনার ওয়াইফ? আমার শাশুড়ি। ওকে। আমার ওয়াইফকে দিচ্ছি না ফোন। আচ্ছা। তো আমার বাবিরে দিয়ে ফোন দেওয়াইলাম, আমার বাবু বললো যে আমার দেওয়াটা কিন্তু বিয়ে শাদী করাইলাই, আপনার মেয়েরে দিলে দেন, আর না দিলে বিয়ে শাদী করাইলাই। আমার শাশুড়ি বললো যে ঠিক আছে করাইলাম। তখন আমার কথা ছিল যে ঠিক আছে আমি আমার ওয়াইফের কথাটা শুনতে চাই, সে কি বলে সেটা জানতে চাই। তখন তার কথা তারে জিজ্ঞাসা করলাম, তখন সেও আমার বললো যে না, আমার মা এত দূরে দিবে না, তুমি বিয়ে করো, নাহলে যেমন সেটাই করো, আমি যাবো না। 7 মাসের সন্তান গর্ভে নিয়ে এই ধরনের কথা বলছে। তখন সে আসবে না, তো ভালো কথা, সে আসবে না। তখন আমি কি করলাম, বাড়িতে থেকে কাজ টাজ করতেছি টুকটাক, আমি আর কোনো দিকে যাচ্ছি না, আর ওই ওয়াইফের টেনশনও করতেছি না। এইভাবে আমার 1 বছর পার হয়ে গেছে। এর ভিতরে আমার ওয়াইফ আসে না, আমার সন্তান হয়েছে, শুধু আমি আমার খবর দিছে, আমি খবরটা পাইছি। তো খবরটা পায়া আমি একবার গেছি যে আমার সন্তানকে আমি দিকে আসছি। তখন তারা আমার সাথে একটা বেমানি করছে কি, তারা আমার নামে একটা জিডি করছিল আগে, তাদের বাড়ি থেকে আমি 30,000 টাকা নিয়ে আসছি আর 1.5 বুড়ি স্বর্ণ নিয়ে আসছিলাম লুট করে, আর তাদের মেয়ে বাগায় নিয়ে আসছিলাম, এই জন্য একটা জিডি করছিল। তো আমার বাচ্চারা যখন আমি দেখতে গেছি তখন আমার পুলিশের হাতে ধরা দেওয়া হয় কিশোরগঞ্জ। তো পুলিশের হাতে যখন ধরা দেওয়া হয়, পুলিশে আমার নিয়ে গেল, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা চাইলো, কিন্তু আমার লোকজন ছিল না। কিন্তু আপনি অপরাধ না করলে আপনাকে পুলিশের হাতে কেন ধরিয়ে দেবে? সবকিছু তো এত সহজ ভাবে বললে আমরা বিশ্বাস করবো না। নিশ্চয়ই আপনার কোনো না কোনো অপরাধ ছিল, যে অপরাধগুলো আপনি সেখানে স্বীকার করতে এসেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনার স্ত্রীকে তো তারাই প্রথমে জোর করে আপনার সম্পর্কে না জেনে না শুনে আপনার হাতে তুলে দিল, বিয়ে দিয়ে দিল। তারপরে তারাই এখন আপনার কাছ থেকে ছুটিয়ে নেওয়ার জন্য তারা এখন চেষ্টা করে যাচ্ছে, এবং তারাই আপনাকে পুলিশে দিয়ে দিচ্ছে। কি এমন অপরাধ ছিল বা কি এমন ভুল ছিল যে কারণে ওরা আপনার সঙ্গে এই ধরনের আচরণ করছে? তাদের কাছে আমার অপরাধ ছিল এটাই যে তারা চাইছিল তাদের মেয়ে নিয়ে তাদের এইখানে থাকতে, কিন্তু আমি সেই কাজটা করিনি। ওকে, ঘর জামাই থাকতে কিন্তু আপনি থাকেন? জি না, আমি থাকিনি। তারা তাদের কথা হচ্ছে আমার একটি মেয়ে, কিন্তু আমার মেয়েটা দূরে কোথাও যেতে যাতে না পারে, আমার জামাইকে নিয়ে এখানে থাকবে, কিন্তু আমি সেটা চাইনি। এটাই ছিল আমার ভুল। তো যাই হোক, এভাবে পুলিশে দিয়ে দিল। তো পুলিশের এখান থেকে আমার ওই যে মেম্বারের আশ্রয় নিয়েছিলাম, ওই মেম্বারের ভাই আমাকে জামিন নিয়ে ছাড়া নিয়ে আসতো। জামিন নিয়ে ছাড়া বলতে কি, টাকা পয়সা দিয়ে একবার খালাস করে নিয়ে আসতো আর কি ওইখান থেকে। কতদিন ছিলেন জেলে? ওইখানে ছিলাম আমি 28 দিন। আচ্ছা, 28 দিন ছিলাম। এই 28 দিনের ভিতরে আমার বাবা মা কিন্তু জানে না আমি কোথায় আছি, কি অবস্থানে আছি, কি আসল বিষয়। এর ভিতরে আমার ওয়াইফও কিন্তু আমাকে দেখতে চায়, আমার শাশুড়িও কিন্তু জানে, তাদের গার্জিয়ান কোনো কেউ জানে। একমাত্র যাওয়ার ভিতরে ওই মেম্বারের ভাই গেছে, মেম্বারের বউ গেছে, এরা গেছে।
তো যাই হোক সেখান থেকে আবার আমি চলে আসলাম। তো এবার আমি একদম টোটালি এভাবে আমার ওয়াইফের চিন্তা ভাবনা ছেড়ে দিলাম যে তার জন্য যখন আমার জেল কাটতে হলো, এর চিন্তা ভাবনা করে লাভ নাই, একসময় তার নিজের বোন সে নিজে বসতে পারবে। আচ্ছা যাই হোক, তো আমি বাড়িতে গেলাম গা। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে মোটামুটি বাবা অনেকদিন থাকতেছি। তো আমার বাবা এই আমাদের এলাকার এক মুরব্বীরে বললো কি যে আমার ছেলেটারে বিয়ে করাবো, তো আপনারা ভালো একটা মেয়ে দিচ্ছেন। তো ওই মুরব্বী একটা কথা বলছিল কোসামাইরা যে আপনার যে ছেলে একবার এক মেয়ের জোর করে বিয়ে করছে, এভাবে ইজ্জত নষ্ট করে বিয়ে করছে, তো এই 4 মাস পরে ছেড়ে দিছে, আবার মেয়ে দিলে আবার কি করে, এই শরীয়তপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো মেয়ে পাইবো না আপনার ছেলে। এই ধরনের কথা অনেক লোকজনের সামনে বলছে, কিন্তু তখন আমি উপস্থিত ছিলাম, আমি কথাটা শুনে ফেলাইছি, আমার মাইন্ডে গেল জিনিসটা যে আমার বাবারে এইভাবে লোকজনের সামনে এই কথাটা কেন বলবো। তো লাস্টে আমি ওই মুরব্বীরে বললাম যে কাকা আপনি আমার বাবার মতন বয়স, আপনি বাবারে এই কথাটা এভাবে না বললা আপনি আলাদাভাবে বলতে পারতেন, এতগুলো মানুষের সামনে এভাবে না বললা। হ্যাঁ, কিন্তু আপনি এভাবে কেন বলছেন? আপনি জানেন আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমি ইচ্ছা করলে একদিনের ভিতরে বিয়ে করতে পারি। তো এই কথাটা যখন বলছি তার মাইন্ডে গেল। সে কি করলো, জিতপুরা দোকানের কাছে থেকে 20,000 টাকা বাড়ি করলো। সে আমার 6 দিনের সময় দিল, 7 দিনের, যে একদিন না 7 দিনের ভিতরে যদি বিয়ে করতে পারো 20,000 টাকা তুমি নিয়ে যাবে। তখন আমি বললাম তার সাথে যে 7 দিন না, আমি একদিনের ভিতরে বিয়ে করতে পারবো, তাও আবার আপনাদের ভিতরে, আপনাদের ফ্যামিলির ভিতরে, আপনাদের বংশের ভিতরে। তো এইভাবে কথাটা কাটাকাটি হয়। তো কাটাকাটি হওয়ার পরে আমার অনেকে থামায় রাখে, মুরব্বীর অনেকে থামায় রাখে। তো থামাই দিকে দুজনের একজনও থামি না, মানে মুরব্বীও ছাড় দেয় না, আমিও ছাড় দিই না। তো এভাবে এক পর্যায়ে দেখে গেছে আমি বিয়ে করতে চলে যাই ওই মুরব্বীর এক আত্মীয়র বাসায়। বিয়ে করতে চলে গেলে আপনি বিয়ে করতে পারবেন না, বিয়ের ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, বিয়ে করতে চলে কিভাবে প্ল্যান করেন? আমি আমার একটা আশা ভরসা ছিল কি আমি যেখানে বিয়েটা করতে যাচ্ছি ওই মুরব্বীর আত্মীয়র বাড়িতে, কিন্তু ওই মেয়েটার একসময় আমার কাছে বিয়ে দিতে চাইছিল, মেয়ের বাবা মা সবাই, কিন্তু আমি তখন বিয়ে করতে রাজি ছিলাম না। তো এটার জন্য আমার আত্মবিশ্বাস ছিল। আবার আমাকে এটাও বলে দিচ্ছে যে যদি আমাদের মেয়ে যদি পছন্দ করো বা যদি নেও তাহলে যে কোনো সময় বললো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি একটা সাইকেল টান দিয়ে নিয়ে আমার স্বাস্থ্য বাইরের সাইকেলের পিছনে দেওয়া, টেলের দোকানে টাকা পয়সা দেওয়া, 1 ঘন্টার ভিতরে সময় দেওয়া, আর যাবতীয় যা যা আছে এগুলো আর কি অর্ডার দেওয়া, সবকিছু রেট এভরিথিং আমি চাই বিয়ে করতে। আমার টাইম হচ্ছে মাত্র 1 দিন। তো জিত কাজ করতেছে, একদিনের ভিতরে আত্মীয়র ভিতরে আমি বিয়ে করবো। কারণ প্রথম ফার্স্ট আমি যেখানে বিয়েটা করতে যাই বা করছি সেখানেই আগে যাই। তো সেখানে আগে গেলে মেয়ের ভাইয়ে দিতে চায় না বিয়েটা, যে দেখেন সেলিম ভাই আপনি বিয়ে করতে আসতেন ভালো কথা, আমার বোনের কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে বা আত্মীয় স্বজন জানার প্রয়োজন আছে, একটা আনুষ্ঠানিক ভাবে একটা কিছু করার প্রয়োজন আছে, মানে হঠাৎ করে এভাবে তো হয় না। তাই আমি বললাম যে ভাই আমার হাতে সময় কম, রাত্রে 11টা পর্যন্ত টাইম আছে, কিন্তু এখন 3টা বাচ্চা বেলা, যদি হয় তাহলে বলেন, আর যদি না হয় তাহলে না বলেন, আমি অন্য ব্যবস্থা করি। না কিন্তু সময় নিয়ে কথা আপনি কেন বললেন তাদেরকে? তারা তো নিশ্চয়ই জানতে চাইবে যে সময় নাই কেন। হ্যাঁ জিজ্ঞেস সেটা জিজ্ঞাসা করছে আমার যে কেন এত তাড়াহুড়ার কারণ কি। পরে আমি বলছি যে আমার তাড়াহুড়ার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয়েছে, তাদের কাছে একটা মিথ্যা আশ্রয় নিয়েছে যে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে করা লাগবে আমার, যার কারণে আমি তাড়াহুড়া করতেছি। কেন তারা কি জানতো না যে আপনার একটা স্ত্রী আছে? না, এটা তারা জানতো না। আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূর ছিল। আচ্ছা। তো সেখানে আমরা ওই কাপড় সাপড় এভরিথিং যা কিনছিলাম ওগুলো সব তাদের বাড়িতে রাখা চলে আসছে সাইকেল দিয়ে, জামা আরেক জায়গায়, মানে রাজি না তারা। তো জামা আরেক জায়গায়, এই কিছুক্ষণ যাওয়ার পরে পিছ থেকে ডাকতেছে, আবার পিছ থেকে ডাকতেছে যে একটা কাজ করলেন, এটাকে ঠিক করলেন, এখন এত কিছু সবকিছু আনছেন, এলাকার লোকজনে জানে, কারণ আমার বোনের তো একটা কলঙ্ক, আরেক জায়গায় বিয়ে দিতে গেলে এই বিষয়টা তখন সমালোচনা হবে। হ্যাঁ, তখন তো একটা বদনাম হবে, তখন কেমনি কি করা যায়। তা আমি যে দিমু ভালো কথা, কিন্তু আমার গার্জিয়ান লোকজন যখন, মুরব্বীরা যখন প্রশ্ন করবো আমার বাবা মারা, তখন উত্তর দিবে কি? তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে আপনার আব্বার আমাদের আপনার নানিদের বাড়িতে পাঠিয়ে দেন, মুরব্বীরা প্রশ্ন করলে এটা কিভাবে উত্তর দেওয়া লাগে আমি বলে দিতেছি, আপনারা ঠিক সেভাবে উত্তর দেবেন। তারপরে বললো যে এই কাজে অফিসে নিয়ে গেল, বিয়ে শাদী হইলো। বিয়ে শাদী হওয়ার পরে ঠিকই মুরব্বীরা পেট ধরছে যে মেয়ে বিয়ে দিয়ে দিলা, জানাইলা না কিছু না, এটা আবার কেমন তারা বিয়ে, এটা মানি না ওই সেই। হ্যাঁ, তখন বলা হয়েছে ছেলে মেয়েরা পছন্দ করে, মেয়ে ছেলেরা পছন্দ করে, এখন মেয়ের ভাই গার্জেন হিসাবে বিয়ে দিয়ে দিছে, আমরা উপস্থিত ছিলাম না বাড়িতে, যদি থাকতাম তাহলে বিয়ে দিতাম না এভাবে। তো এভাবে ওইটা ওইখানে সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে দেখি বিয়ে করে আনলাম বাজি ধরে এটা মুরব্বীর সাথে। পরে বাজারের যত দোকানদার আছে সবগুলোর মিষ্টি মুষ্টি খাওয়াইতেছি, মুরব্বীরা অনেকে লজ্জা টজা দিতেছে। তো যাই হোক, মোটামুটি ভাবে ভালো সংসার করতেছি, দিনকাল কাটাইতেছি। ওই লোকটা কি করলো, আপনাকে টাকা দিল? হ্যাঁ, টাকা দিছে, ওটা আগে জমা হয়ে গেছে। আমি ও টাকা 20,000 জমা দিচ্ছি, ওই লোকটা 20,000 জমা দিচ্ছে, এটা আগে দেওয়া হয়েছে, তৃতীয় পক্ষের কাছে জমা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, মোটামুটি ভাবে বাড়িতে থেকে কাজ টাজ করতেছি, দোকানপাট ব্যবসা বাণিজ্য করতেছি। হঠাৎ এক সময় আমার ব্যবসা মার খেয়ে গেলাম গা, শ্যামবাজার সদরঘাট আপনার নৌকা ডুবে গেছে যখন, তখন আমার মোটামুটি 93,000 টাকার মাল এই নৌকাটি ডুবে গেছিল। আমি টাকা পয়সা ওইখানে গেলাম মার খেয়ে। তো মার খেয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি ঢাকা এসে পড়ি। তো ঢাকা এসে আমি কি করি, আমার আপনি বিজনেস শুরু করেছিলেন সেই মুহূর্তে? জি জি জি। কিসের বিজনেস ছিল এগুলো? এটা বিজনেস ছিল আমার, আমি দেশে প্রথম ফার্স্টে কলার ব্যবসা করছিলাম, ডিমের ব্যবসা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বিজনেসটা একটু বাড়াইছিলাম। আমি ঢাকা থেকে পেঁয়াজ, আলু, ডাল, চিনি, ডিম ইত্যাদি নিয়ে আর কি এই পাইকারি কিনে আবার দেশে আবার পাইকারি সেল দিতাম। আচ্ছা আচ্ছা। মানে দোকানে পাইকারি সেল দিতাম, খুচরা বিক্রি করতাম, পাইকারিও বিক্রি করতাম। তো এগুলো আপনার এভাবে ডুবে গেল, কিসে ডুবে গেল? এভাবে ডুবে গেছে আপনার নৌকায়।
যে নৌকা দিয়ে শ্যামবাজার থেকে মাল কিনা লোড করছি ওই নৌকাতে ঢুকে গেছে? হ্যাঁ, ওই নৌকা দিয়ে বাবার লঞ্চের এখানে নিয়ে তারপর মালগুলো লঞ্চে উঠানো হতো। আচ্ছা আচ্ছা, তো ওই নৌকে ঢুকে গেছে। তো এইভাবে মার খাওয়ার পরে আমার ভাইকে আশ্রয় চাইছিলাম। আমার বাবা অনেক রিকোয়েস্ট বলছে যে দেখ সেলিম, তো তোরা যখন ঢাকা থাকো সম্পূর্ণ সংসারটা সেলিম চালাইছে, কি হাতের কাজ কামের সময় কামলাগো টাকা পয়সা সেলিমের দোকান থেকে সবকিছু দিচ্ছে। তখন সেলিমের যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তোরা সেলিমকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প কর। তখন তারা কোনো টাকা পয়সা দিবে না, তাদের কথা হয়েছে যার টাকা ইনকাম করে নেব। তো ভালো কথা, আমি আর কোনো কোথাও হেল্প পাইলাম না। তো না পাওয়ার পরে দিয়ে আমি রিক্সা চয়েস করে নিলাম, রিক্সা চালানো শুরু করলাম। তো রিক্সা চালালাম, আমি কিছু টাকা ঋণ ছিলাম দোকানদারি করে, ওই টাকাগুলা আমি এদিক দিয়ে রিক্সা চালাইতেছি। তো এভাবে চলতেছি। তো আপনার ওই যে মেয়েটা আমাদের বাড়ি থেকে আসছে, ওই মেয়েটাই কি করলো, মানে আমাদের দেশ থেকে আসছে লঞ্চে, মোবাইল নাম্বার দিছিল। কোন মেয়েটা? এটা আমি ঢাকা যখন আগে একবার আসছিলাম লঞ্চে, তখন আমাদের এলাকারই একটা মেয়ে আসছে। কিন্তু আমি মেয়েরে চিনি, কিন্তু মেয়ে আমার চিনে না যে আসলে আমি কে বা কি বা আমার বাড়ি কোনটা, কিন্তু জানে যে ওই এলাকায় বাড়ি, মানে এক থানা এক ডিস্ট্রিক্টই, এটা জানে। ওই মেয়েটা কি করলো, অন্য একটা মেয়ের নাম্বার দিয়ে আমার সাথে কথা বলাইলো। তো কথা বলতেছি, আমি আমার মতন কাজ করতেছি, কথা বলতেছি ওর সাথে। তখন কিন্তু আমার ওয়াইফ কিন্তু দেশে আছে, মানে তৃতীয় স্ত্রী। তো কথা বলার পথে ওই মেয়ের সাথে একসময় ভালো রিলেশন হয়, সম্পর্ক হয়ে জায়গা। তো আমার একদিন যাইতে বলে দেখতে টঙ্গী, তো আমি টঙ্গী গেলাম। তৃতীয় ওয়াইফ যখন আপনার বাড়িতে, ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল মাহমুদা আক্তার। মাহমুদা। তো মাহমুদা যখন বাড়িতে আপনার, তখন তো পারভিনের সঙ্গে আপনার ডিভোর্স হয়নি? না, পারভিন তার বাবার বাড়িতে, জি, আপনার বাচ্চা সহ। জি। তো ব্যাপারটা কি দাঁড়ালো? পারভিনের পরবর্তীতে যোগাযোগ করেনি ওই সময়টাতে? না। আপনি জানিয়েছিলেন ওকে যে আমি জানিয়েছি, এবং পরে আমার বড় ভাইয়ের বাসায় আসছিল পারবেন এক সময়, আসে আমার ব্যাপারে সবকিছু ভালো মন্দ কেমন আছে কি আসে বিষয়ে জানলো। আমার ভাইবাদি এদের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু এদিন করে টোটা গেছে। কোনো আপত্তি ছিল না? না। তাহলে ডিভোর্স কেন দিচ্ছিলেন? হ্যাঁ, ডিভোর্স দিচ্ছিলাম না, যেহেতু কামিন হচ্ছিল না। ওই বিয়াতে আপনার হুজুর দিয়ে বিয়ে পড়াইছে, কিন্তু কামিন হয় না। কোনো কামিনও ছিল না? না, 12 বছর বয়স ছিল, তো এই জন্য কামিন করে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপরে আপনি যেটা বলছিলেন যে মেয়েটাকে নিয়ে কিছু একটা নতুন আরেকজন। হ্যাঁ, তো ওই মেয়েটা টুঙ্গি আমার যাইতে বলছে দেখা করতে। তো আমার কিন্তু মেয়েটার সাথে মেয়েটার বিয়ে করার মতন বা খারাপ ধরনের কোনো আচরণের ছিল না, মন্তব্য ছিল না। কিন্তু জাস্ট এটাই ছিল যে এলাকার মেয়ে, অনেকদিন ধরে কথা বলি হিসাবে দেখতে চাইছে। হ্যাঁ, যাকে একটু আজকে যখন ফিরে আসছি শুক্রবার, তো দেখা সাক্ষাৎ করে আসছি, মনটা একটু ভালো লাগবে। তো এখানে গেছি, পরে মেয়েটা বাইরে আসলো, আইসা আমার বললো কি ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই কথা বলে বাসায় যেয়ে গেল, আর আসতো না। ওরা আমার ফোন করে বললো কি যে আপনার চেহারাটা দেখে হিরোইনের মতন লাগলো, মনে হলো যে আসমান না মাথায় ভেঙে পড়লো। এই কথাটা বললো ওই মেয়েটা আপনাকে বললো এই ধরনের কথা? আমাকে বললো এই কথাটা। তারপরে মেয়েটা আমাকে বললো যে আমার চেহারাটা দেখার সাথে সাথে তার মাথায় নাকি আসমান ভেঙে পড়ছে, যেহেতু আমাকে দেখতে তার কাছে খারাপ লাগে, হিরোইনের মতন দেখা যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বললো। তখন আমি তারা বললাম যে এই কথাটা সরাসরি ভাবে বললে চলতো, আর আমি তোমার এই বিয়ে করতেও আসিনি, আর তোমার সাথে কখনো আমি প্রেমও করিনি, যে এই কথাটা বলার মানি এটা। তো আমার মনের ভিতরে একটা জিদ কাজ করলো যে এই কথাটা যখন সে বলছে, সে কতটুকু বিশ্ব সুন্দরী এই দেশের, সে আমাকে এই কথাটা বললো। আমি চুপচাপ আইসা বললাম ওইখান থেকে, তার সাথে যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন। অলরেডি তার নাম্বারও আমি ডিলিট করে ফেলাইছি। আমি কাজ করতেছি, সুন্দর মতন চলতেছি, বাড়িতে টাকা পয়সা দিতেছি, এভরিথিং সবকিছু আমার সুন্দর মতন চলতেছে। তো মাঝখান দিয়া এক সময় বাড়ি থেকে আমার একটা চাপ আসছে যে আমি যে টাকাগুলা লস করছি, সেই যে পাওনাদারটা আসিল, সেই পাওনাদাররা এমন ভাবে একটা চাপ দিচ্ছে যে 15 দিনের ভিতরে টোটাল পুরো টাকা ক্লিয়ার করতে হবে। আচ্ছা। আর আমার টার্গেট ছিল যে আমার কাছে যদি কেউ যদি 20,000 টাকা পাওনা থাকে, আমি 4 জনে যদি 20,000 টাকা পাওনা থাকে, আমি 5,000 টাকা করে হলে 20,000 টাকা হয়, কিন্তু তাদেরকে আমি 10,000 টাকা দিয়ে থামাবো, 4 জনে 2,500 টাকা করে। কিন্তু থামালে 4 জনে থামাবো, একজনের দেবো, আরেকজনের চা থাকবে, ওইটা ঝগড়া আরো বাড়বে। তো আমি চেয়েছিলাম এভাবে, কিন্তু এভাবে কখনো হয় না, হইতে তারাই দেয় না। এক সময় আমি বাড়িতে যাই, তো বাড়িতে গেলে আমাদের বিশাল ধরনের অপমান অপদস্থ করে। তো এই অপমান গুলা করার সুযোগটা পাইতো না, পাইছে আপনার ওই যে আমি যে ওয়াইফটা বিয়ে করছিলাম 4 মাস এটা ছেড়ে দিছিলাম, ওই তাদের ভিতরে একটু মুরব্বী ছিল। আবার ওই যে আমি যে বাজি ধরে যে আমার ওয়াইফকে বিয়ে করছি, ওই মুরব্বীও ছিল, যার কারণে এইসব অপমান গুলা করার সুযোগটা পাইছি। তো এটুকু আমি বুঝতে পারছি। তো বুঝতে পারতে আমি কিছু বলি না, আমি আমার মতন আমি কাজ করতেছি। ঢাকা এসে আমার বিশাল অনেক ধরনের অপমান করছে। তো এক সময় ঢাকা এসে কাজ টাজ করতেছি, আমার বাড়ি থেকে বলতেছে ঠিক আছে তুই টাকা পয়সা পাঠা, ক্লিয়ার করে দিয়া তারপরে বাড়িতে যাবি। এর আগে তুই বাড়িতে আসিস না। তো আমি থাকতেছি, খাইতেছি, সুন্দর মতন চলতেছি। তো এক সময় কি করলো, ওই যে সেলিম নাম যে ফ্রেন্ড বন্ধু, ওই বন্ধু আবার দেখা সাক্ষাৎ করতেছে, আমার সাথে কথাবার্তা বলতেছে। তো ওই বন্ধু হঠাৎ করে আমার একদিন নিয়ে গেল এই রথখোলা মোচরে হোটেল আছে একটা, ওই হোটেলে। তো আমার বললো যে দোস্ত চল এক জায়গায় যাই। কিন্তু কোথায়, এই ব্যাপার, অমুক জায়গায় যাই, আমার কিছু পরিচিত লোক আছে, ওর সাথে দেখা করে আসি, একটা চাকরি নিবো। তো আমার বুঝতে দেয়নি যে কোথায় যাইতেছে। পরে গেলাম, যা দেখলাম যে ওইখানে এই অসামাজিক কাজ চলে। তো ওইখানে আমি পারি না, আইতে পারি না, যাইতে এমন পর্যায়ে আসছিলাম। তো এর ভিতরে আল্লাহ আমার বাঁচাইছে, আপনার পুলিশের একটা রিপোর্ট ছিল ওইখানে থাকা অবস্থায়। আমি সিঁড়ি দিয়ে কি মনে করে জানি আমি নামতেছিলাম,
ওই বন্ধুটা ওই জায়গায় আসছিল, তো আমি নামতেছিলাম, আমি ওরা বলেছিলাম যে আমি নিচে দাঁড়াই, তুই আয়, তুই যাবি না, আমি তুই আয়, তারপর আমি যাবো না। তো আমি সিঁড়িতে নামতেছিলাম, ওইখানে 5 তলার দোতলা পর্যন্ত নেমে গেছি গা, আর 3 তলা বাকি আছে। গেট পুলিশ উঠে গেছে, পুলিশের লোক আমার বন্ধুর লোকের বাড়িও খাইছে। পুলিশে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গেছিলা, পরে আমি বললাম যে আমি এই তো দোতলায় গেছিলাম, আমি আর 5 তলার কথা বলিনি। আমি এভাবে ইচ্ছাকৃত ভাবে রাস্তার এপারে দাঁড়ায় রয়েছি। কিছুক্ষণ পরে দেখি ছেলে মেয়ে এই আপনার যা জামা কাপড় ছিল গায়ে ওইভাবে অবস্থায় দূরে এনে গাড়িতে উঠাইছে, সাথে আমার বন্ধু। তা আমি কি করলাম, ওই বন্ধু যখন গাড়িতে উঠে গেছে আমি চলে আসলাম যে না, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। তখন আইসা পড়ছি, আইসা পড়ার পরে আমাদের দেশে আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, নাম হয়েছে সাদের, ও জাল টাকার ব্যবসা করে। তখন ওর সাথে এক সময় আমার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে দিয়ে আমার বললো যে সেলিম, তোর কি অবস্থা, কি কাজ করো, বাড়িতে দেনা টানা হয়ে গেছিস, টাকা পয়সা দিতে পারতেছিস না, এমনি রিক্সা চালায় আর কতদিন চলবি, আর রিচার পাশ 300-400 টাকা রুজি করে এই টাকা দিয়ে কি করবি, বউলান পালবি না তুই চলবি। তখন আমরা বলতেছে যে ঠিক আছে তুই আমার লগে ব্যবসা করবি। পরে আমি বললাম যে আমি যে আপনার লগে ব্যবসা করবো, যদি ধরা খাই অবস্থা হবে কি। পরে বললো যদি ধরা খাস তাহলে আমি তোরা ছাড়াই বাই করবো। পরে আমি বললাম যে দেখেন আমি তো বিয়ে করছি, তো অলরেডি আমার বাচ্চাও আছে একটা, আর আমি যদি এই মুহূর্তে ধরা খাই তাহলে তো আমার সমস্যা, আমি যদি বিয়ে না করতাম বা বাচ্চা টাচ্চা না থাকতো, ওইটা ছিল এক সাবজেক্ট, ওইটার জীবনটা আসলে একরকম। তারপরে আমরা বললো যে তুই ওইটা নিয়ে টেনশন করিস না, তোর বউ বাচ্চা আছে তাতে কি হচ্ছে, এরপরে তোর বাইরে আছে ঢাকা শহর, তোর বউ বাচ্চার তো তোর বাইরে দেখশন করবে, আর তোদের সারানোর ব্যবস্থা তো থাকবে আমার। তো এইভাবে ধরো না, এভাবে ও আমার একটা লোকলানসনা দেখাইলো। তো আমি কি করলাম, ওর কথায় রাজি হয়েছি। তো ওর কথায় রাজি হওয়ার পরে আমার ঘনিষ্ঠ বন্ধু একটা আমাদের এলাকায়, ও আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড, খুব ভালো। ওর 1000 টাকা নষ্ট করে ফেলাই, আমি অনেক সময় কিছু বলে না, আমার 1000 টাকা নষ্ট করলে আমি কিছু বলি না। তো ওই ফ্রেন্ডটা আবার ওর সাথে ব্যবসা করতো। তো আমি ওই ফ্রেন্ডরে জিজ্ঞাসা করলাম যে আমার এই অফারটা দিছে সাদের, তো তুই তো জানোস তুই তোর লোকে কাজ করো, তো কেমনি কি। তো পরে ও আমার নিষেধ করলো। তো আমার বললো যে দোস্ত তুই ওর লোকে যাইস না, কিন্তু কঠিন মানুষ, ওই জাল টাকার ব্যবসা করে মেয়েগো বিক্রি করে ফেলায়, আবার গার্মেন্টসে কাজে দেওয়ার কথা কয়ে মেয়েদের দেশ থেকে আনে মেয়েদেরকে বনিকে বিক্রি করে ফেলায়, নিয়ে ফ্ল্যাটে থেকে ব্যবসা করে। প্লাস এই জাল টাকা ব্যবসা করে নিয়ে দিয়া আবার ও নিজেও ব্যবসা করে, ও আমাদেরকে দিয়েও ব্যবসা করায়, কিন্তু সব টাকা ওই খায়, আমাদেরকে লাস্টে দিয়ে কিছুই দেয় না ঠিক মতন। আমরা টাকা জমা রাখবো বাইরে, ও বাইরে রাখতে দিবে না, ওর কাছে রাখতে চায়, তার মানে কি। এই ধরনের কিছু বললো। আবার এটাও বললো যে আমি ওর সাথে কাজ করে 3 মাসে আমি 1,38,000 টাকা ইনকাম করছিলাম, কিন্তু ওই টাকাটা মাইরে দিছে আমারে, মাইরে দিছে যখন ওই বন্ধুটা ধরা খাইছিল। তো ধরা খাওয়ার পরে জেলে যখন ঢুকছে, তো ঢোকার পরে দিয়া ওদের দেশের বাড়ির গরু বিক্রি করাইছে, ওর ভাইয়ের কাছে বললা যে আপনার ভাইয়ের পুলিশে ধরছে, তো ছাড়াইতে হবে এমনি অনেক এমনি কি। পরে গরু টরু বেঁচে দিচ্ছে, ওর ভাইয়েরা আইসে ওর কাছে টাকা দিছে, ওই টাকা খাটাইছে। আর ওই যে 1,38,000 টাকা জমা ছিল, ওই টাকাটা মেরে দিছে পুরা। তো জেলের থেকে যখন 3 মাস পরে বাইরেছে, বাইরে পরে দিয়ে ওই 1,38,000 কয় তোর পিছনে টাকা গেছে আমার 3 লাখ, তোর ভাইয়েরা দিছে মাত্র 30,000 গরু বেচা, আরো পামো তো হেডিতে। তো এমনি ওর লোক একটা ক্যাচাল হয়। তো ক্যাচাল হওয়ার পরে ওই আমার বন্ধুটা বলছে যে দোস্ত তো ওর সাথে করিস না, চল আমি আর কি করি। তো কিভাবে করবো, তো আমার লাইন গেট দেখাই দিল, যে আমরা যদি করি এটা তাহলে আমাদের ফ্যামিলি বাসা লাগবে। আচ্ছা, তো ফ্যামিলি বাসা লাগলে তো কি করা যায়, আমার ওয়াইফ জানাইলাম দেশের থেকে, যে দেশে যেহেতু আমি যেতেছি না, টাকা পয়সা দিই। আবার আমার ওয়াইফও বলতেছে যে আমি দেশে থাকবো না, আমাকে ঢাকা নিয়ে আসো। আমি ঢাকা নিয়ে আসলাম, আমি না মানিকনগর একটা রুম নিলাম, তো এখানে থাকতেছি। তো জাল টাকা যে টাকাটা যেভাবে ব্যবসা করে আমি সেখান থেকে বলতে চাইতেছি যে কিভাবে টাকাটা সেল দেয়, কিভাবে টাকাটা ট্রান্সফার করে, এটা ধারণটা কি আমি বলে যাই। আপনার যখন ওরা বান্ডিলটা লয়, 500 টাকা নোটের একটা বান্ডিল 50,000 টাকা, আপনার 1 লাখ টাকা কিনা পরে ওদের মাত্র 18,000 টাকা দিয়ে একটা 500 টাকা নোট 180 টাকা দিয়ে কিনা। আচ্ছা, 1 লাখ টাকা কিনে 18,000 টাকা দিয়ে। তো ওই 1 লাখ টাকা দেখা গেছে একটা 500 টাকা নোট ওরা বিক্রি করে কিন্তু 500 টাকায়। তো 500 টাকা বিক্রি করে এইভাবে আপনার একটা থাকবে ভালো টাকা, একটা থাকবে খারাপ টাকা একজনের পকেটে। আচ্ছা, টাকাটা যায় সেল দিবে, আর 10টা 20টা থাকবে আরেকজনের পকেটে। তার পরিবেশটা থাকবে হয়তো লুঙ্গি পরানো, আর নয়তো যদি মেয়ে নিয়ে যায় তাহলে কোলে হয়তো বাচ্চা থাকবে, আর মেয়ের কাছে থাকবে বা হাতে একটা বাজারের ব্যাগ থাকবে। ওকে, অনেকগুলো টাকা যার কাছে থাকে। এই পয়েন্টগুলো একটু ভালো করে কেয়ারফুলি সবাই লক্ষ্য করেন প্লিজ। ওকে, হ্যাঁ বলুন। তারপর তখন ও আমার প্রথম দিন ট্রেনিং দেওয়া নারায়ণগঞ্জে নিয়ে, ও একটা বান্ডিল আনছে আর না আমার রুমে আমার খাটের বিছনা উঠে বিছনার তলে বিছায় রাখলো, কাঠনের ভিতরে পেপার দেওয়া, পেপারের বিছায় রাখলো যাতে টাকাটা স্ট্রং থাকে, টাকাটা যাতে কোনো মুহূর্তে দুর্বল না হয়। যদি টাকাটা দুর্বল হয় তাহলে টাকাটা চালাইতে পারবো না, যে কোনো লোকে বুঝে ফেলে যে এটা খারাপ টাকা। ওকে, তো এই টাকাটা ভাই এমন সিস্টেম দেখছি, ও প্রতিদিন আমার লাইটে, আমার ঘরের যে লাইট ছিল ওই লাইটের আলোতে টাকাটা গরম করতো হিট দিয়া। আচ্ছা, টাকাটা গরম করলে টাকাটা একটু শক্ত হয়, একটু নতুন হয়। তো নতুন হলে টাকাটা কি করে একটা টাকার উপর আরেকটা উঠায় এভাবে এটা রাবার দিয়ে পেঁচিয়ে বান্ডিল করে।
আচ্ছা। তো বান্ডিল করলে ওইখান থেকে টার্গেট থাকে যে আজকে যদি 10টা 500 টাকা নোট যদি খাওয়াইতে পারি, 10টা 500 টাকা নোট কিনা হয়েছে মাত্র 1800 টাকা আর বিক্রি হয়েছে 5000 টাকা। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন 10টা 500 টাকা নোট আজকে যেমনিও খাওয়াইতে হবে, নাহলে পোষাইবো না। এরকম ধরনের একটা টার্গেট থাকে। তো প্রথম দিন আমার হয়ে গেছে যে দোস্ত তুই তো রিক্সা চালাস, আমাদের একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? তো ওরা আমি বললাম যে দেখে আমি যদি তোর লোকে এটা করি আমার বাইরের চোখে বাইরে যাবো, আমার বাইরে বলবে কি আমি যে কাজ করি না টাকা পাই কই, অথচ ঘর ভাড়া দিই কিভাবে, বউ বলবেন চালাই কেমনি? কই তাইলে তোমার রিক্সা জমা দিমু, তুমি রিক্সা লইবা, তোমার বাইরের সামনে খালি রিক্সা চালায়া করবা, আয়া রিক্সা গ্যারেজে আরেক গ্যারেজে তালা মারে থিবা, সারাদিন আমার লোকে থাকবা, রাত্রেবেলা গ্যারেজে নিয়ে রিক্সাওয়ালা রিক্সা বুঝাই দিবা আর জমাটা বুঝাই দিবা। তো ঠিক আছে তোমার টাকা দিব আমি 300 টাকা হাজিরা, এই আমার বললো। ওই বন্ধু আমার 300 টাকা রোজ দিব, আর এই যে রিক্সা যে নিমু রিক্সাওয়ালার কাছ থেকে এই রিক্সার জমা ওই বন্ধু দিয়ে দিব। আর আমার ঘরে কোনো বাজার সদাই কিছু লাগবে না, সবকিছু বন্ধু দিবে। বাজার সদাই লাগবে না এইভাবেই দেখা গেছে ভাই একটা মাছ কিনতে গেছে, তো একটা মুরব্বী খুচরা টাকা গুনতেছে, ও দূর থেকে ফলো করতেছে যে মুরব্বীর কাছে 500 টাকার উপরে বাংতি আছে। তখন মুরব্বীর জিগে বলছে আচ্ছা মাছটা কত, বাজার মাছটা এত টাকা দেন, এই 100 টাকা দেন বা 120 টাকা দেন, না চাচা একটু কমায় টমায় রাখেন, এই লোন কত রাখবেন রাখেন, টাকা খারাপটা দিয়ে দিন। তখন চাচা চিন্তা করলো যে এখন দাম কই নয়, তো যাক 10 টাকা বেশি রেখে দিই। এই চিন্তা ভাবনা করে 10 টাকা বেশি রাখতো, কিন্তু টাকার দিকে ফলো করতো না। আচ্ছা আচ্ছা, 10 টাকা বেশি ঠিকই রাখতো। যেই লোকেরা 500 টাকা নোট দিয়া দাম কয় না, সেইখানে কিন্তু একটু সমস্যা যে 10 টাকা বেশি রেখে দিই। তখন এভাবে রেখে দিত, রেখে দেওয়ার পরে ওই কি করতো আমারে চোখে ইশারা দিত। কিন্তু আমি যে ওর লোক এটা যাতে বুঝতে না পারে, ও এই ফাঁকে আরেকটা কথা কি, ও যখন টাকাটা দিবে তখন আমার যাইতে হবে ওই চাচার কাছে, ওই ওর পাশেই। চাচা ওই মাছটা কত, তো চাচা যদি বলে যে এটা 180 টাকা কেজি, যে চাচা না এটা তো 90 টাকা কেজি, যাতে চাচা বিক্রি না করতে পারে, আমি যদি কিনতে না পারি, জাস্ট দাম কমো এবং চাচার মনটারে আলমো। চাচা আমার সাথে কথা বলতে বলতে যাতে ওর টাকাটা রাখে ওরে যাতে ভালো টাকা দিয়ে বিদায় করে দেয়, তারপরে যাতে আমার সাথে কথা বলে। এই সুযোগের জন্য আর কি ওর পিছনে থাকতেইব অন্য লোক সাইডা। তো এইভাবে জাল টাকা ছেড়ে দিতেছে। তো ও আবার কি করে চোখে ইশারা দেয়, বাম পাশে যাইতে বললে বাম পাশে যায়। তো বাম পাশে গেলে ওই যে বাংতি টাকাটা চাচা দিয়ে দিচ্ছে, ওই মাছটা আমার হাতে ধরাই দিব আর বাংতি টাকাটা আমার কাছে দিয়ে দিব। 500 টাকা নোটে দেখা গেছে 50 টাকার মাছ কিনছে, 450 টাকা ফেরত, ওই 450 টাকা আমার কাছে টোটালি দিয়ে দিব। দিয়ে মাছটা আমার কাছে দিয়ে দিব, আমি বাজারে ব্যাগের ভিতরে ঢুকে রাখবো। আর আমি আমার পকেট থেকে আরেকটা 500 টাকা নোট বাইর করবো। এই 500 টাকা নোটের বাংলা ভাষা বলা হয় পাঞ্জাবি, আর এই 100 টাকা নোটের বলা হয় গেঞ্জি। হ্যাঁ, মানে এটা পুলিশের সামনে রেপের সামনে ওপেন ভাবে বলতেছে আমার জন্য 10টা গেঞ্জি লাগবে, আমার জন্য 50টা পাঞ্জাবি লাগবে। কিন্তু এটা আর কি এই কথাটা আর কি উচ্চারণ করা হয়। কিন্তু এরাই বোঝে যে গেঞ্জি কারে কয়, পাঞ্জাবি কারে কয়, 50 টাকাটা কি কয়, 50 টাকা মোজা কয়, এইভাবে আর কি ওরা ব্যবসা করে। তো যাই হোক, তো এইভাবে সে ভালো টাকাগুলো কালেক্ট করতো। তো লেচু সিজনে লেচু, আম, কাঁঠাল, ওটা সেটা, হ্যাঁ, পোলাও চাল, ইলিশ মাছ, বিভিন্ন কিছু আমার ঘরে বাজারের অভাব নেই। আমি দৈনিক দেখতাম যে আমার ঘরে 5 কেজি পেয়ে যাইছে, এরপরে 3 কেজি পোলাও চলেছে, একটা ইলিশ মাছ আইছে, 10 কেজি আম আইছে, 2-3টা কাঁঠাল আইছে, খাওয়ার লোকজন নাই। তো এরপরে আমি চিন্তা করে দেখলাম যে এত কিছু যে আহে, এই যে বাড়িওয়ালারা ভাড়াটিয়ারা দেখে, তাদের কাছে একসময় আমি মাইন্ড করে যাবো, আনা সম্ভব না। তো আমি জাত কি করতাম, ওই পোলাও চলটা এই মানে রাখার মতন যে জিনিসটা নষ্ট না হয় সেটা রাখতাম। দেখা গেছে একটা তেল আইছে 1 লিটারের, হ্যাঁ, এভাবে ওই 1 লিটারের তেলগুলি আর কি বেশি আসে। তা আমি এক সময় বিপদে পড়ে গেলাম, আমার শ্বশুর আসতে বেড়াইতে, ওই খাটার বিছনা তোলে 3.5 লক্ষ টাকা 7টা বান্ডিল সাজায় রাখছে বিছায়া সুন্দর মতন। আপনি কি জানতেন যেগুলো টাকাগুলো কোথা থেকে বানানো হয়, কোথা থেকে আসে? আমি এটা ওর কাছ থেকে যেটুকু জানতাম, কিন্তু আমি ওই যেখান থেকে আনতো সেইখানে যাই আমি পৌঁছতে পারিনি। আচ্ছা, কেন পৌঁছতে পারিনি? কারণ সেখানে পৌঁছতে গেলে আমার বিপজ্জনক। আচ্ছা ঠিক আছে, তো যেতে পারেননি আপনি? হ্যাঁ, 3.5 লাখ টাকা আপনার? হ্যাঁ, 3.5 লাখ টাকা আমার বিছনা তোলে রাখছে, তো রাইখা 7,000 রাখছে। এমন এক সময় আমার শ্বশুর আইসা আমার কাছ থেকে টাকা চাই বললো 10,000, কিন্তু আসলে কিন্তু আমার ঘরে 10,000 টাকার মালিক নই। আচ্ছা, এখন আমি তো লজ্জা পড়ে গেছি যে টাকা দেখছে, আমার শ্বশুর বলতেছে যে মানে মোটামুটি জামাই অনেক ভালো আছে বা টাকার ভিতরে ঘুমাইতেছে, কিন্তু আসলে টাকাটা কি এটা তো আমার শ্বশুর জানে না, আর তার কাছে তো আমি বলতে পারি না। তখন টাকা চাইছে হাওলাত 10,000 টাকা। তখন আমার ওয়াইফকে দিয়ে আর কি আমার শ্বশুর একটু থামাইলাম যে এটা আরেকজনের টাকা, এটা দিয়ে দিতে হবে। তো এই কথা বললা যে আমার কাছে এখন টাকা নেই, টাকা আমি দিলে 1 মাস 1.5 মাস পর ছাড়া দিতে পারবো না। এবার বলে আর কি আমার শ্বশুরে মোটামুটি যা প্ল্যান করার দরকার পুরো ডোরা 4-5 দিন বেড়াইছে আমার এখানে থেকে, তারপরে বিদায় করে দিছি। তো এক সময় আস্তে আস্তে মানুষের জানাজানি হইতেছে যে আসলে এই যে আম, কাঁঠাল, লিচু এত কিছু প্রতিদিন কেন আছে, কি করি? তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে বাড়ি ম্যানেজারের কাছে যে আমার এক ভাই আরদে কাজ করে, তো ওই আরদে মালটাল আসে, তো এই যে খাজনা উঠে যায়, লেচু অনেকগুলো ট্রাক ভরে লেচু এলে ওই 50টা লেচু রেখা দেয়।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইভাবে এই জিনিসগুলা কালেক্ট হয়, তো অনেক সময় এই জিনিসগুলো আর কি দিয়ে দেয় খাইতে, এগুলো তো আর কিনা লাগে না। আচ্ছা। এই হিসাব করে প্রচার করা হইতো। তো এক সময় দেখা গেছে আপনার নটরডেম কলেজের সামনে ওই পাশে আইডিয়াল স্কুলের এখানে শনিবার না জানে শুক্রবারে একটা করে হাট বসে, জামা কাপড় বিক্রি হয়। তো ওইখানে আমার নিয়ে গেল এই জাল টাকা সেল দিতে। তখন ওই বন্ধুটাই হোটেলের বাবুর্চি, হোটেলে কাট আছে ওর কাছে। তো ও মাঝে মাঝে ডিউটি করে বিকাল 5টার পর থেকে এই কাজগুলো করে। তো এই কাজগুলো করতে যায়, ওর ওই যে রিকভারি একটাই তার কাট আছে, এটার জন্য আর কি বেঁচে যায়। আচ্ছা। তো এক সময় রেখে ধরে ফেলাইছিল এই একটা পোলার বাপের কাছে টাকা দিচ্ছে 500 টাকা নোট, একটা জামা লইছে 130 টাকা দিয়া, সেখানে আমিও মূল দিতেছি। তো ও লয়াটা একটু দূরে চলে গেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই, যে ওদের কেমন একটা চোখ, যে পিছ থেকে কোন লোকটা আসতেছে কিভাবে সামনে থেকে বোঝা যায়, বা কিভাবে সামনে থেকে দেখে। তো আমার বললো যে 7টা লোক লইলাম, টাকাটা লইলাম। পরে আমার করলো একটা পাঞ্জাবি দে, আমি পকেট থেকে পাঞ্জাবি মানে 500 টাকা নোটটা বাইর করছি, বাইর করে ওর হাতে দিমু, এখনো দিয়ে পৌঁছানি, আমার হাতে আছে। ও কি করলো, আমার এই সিনা দিয়ে ধাক্কা দিয়া চাপাই দিল। আচ্ছা। পিছ থেকে আরেকটা লোক ঠাস করে দূরে বললো কালাপাড়া, এই নিয়ে আপনি আমার বাপারে জাল টাকা দিচ্ছেন, ওই করছেন সেই করছেন। ও কি করলো, 3-4টা চটকানো আমার লোক বলারে। আপনার ফ্রেন্ড? হ্যাঁ। ওকে। তোর কত বড় সাহস, আমি তোর বাপের জাল টাকা দিচ্ছি মানে কি বলছে? আমি কি করলাম, সরে গেলাম রাস্তার এই পাশ। ওকে। কারণ রিকভারিটা আমার কাছে। আর ওই মুহূর্তে আমাদের চেক করলে কিন্তু 36টা পাই, টোটাল 500 টাকা নোট। এরপরে বাজার হাট বাজার ওই জামাটা আমার সহকারে পাই। তখন আমি রাস্তার ওই পারে দাঁড়াতে থাকলাম, সামনে একটা রেফারি গাড়ি। তখন লোকজন ভিড় হয়ে গেছে, আইবো রেফারি অফিসার আসে জিজ্ঞেস করলো। ও বলতেছে যে না, আমি তো এই কাজ করিনি। আর ওই পোলায় বলতেছে যে হ্যাঁ এই করছে, এই যে এর গায়ে যে শার্টটা, এই শার্টের মধ্যে নেই দেখছি। রেফার কথা হচ্ছে যে ঠিক আছে, তোমরা যে শার্ট বেচছো, কিন্তু সেই শার্টটা কোথায়? ওকে। আর ও যে টাকা দিচ্ছে 500 টাকা নোট, কিন্তু বাকি টাকা কোথায় খুচরা চেক করলো। ওরা চেক করার পরে টোটাল টাকা পাইছে ওর পকেটে মাত্র 35 টাকা। আচ্ছা। আর কোনো টাকা পাওয়া গেল না। পরে জিজ্ঞাসা করলো তুমি কি করো, কার্ড দেখাইলো, হোটেল কার্ড দেখালো, কার্ড দেখানোর পরে ওরা ছেড়ে দিল। আচ্ছা। আর ওই যে জাল টাকাটা, এটা র্যাপ অফিসারের ভিতরে একজন আছে, ওই লোকে দেখে বলে যে স্যার এটা তো জাল টাকা না, নতুন টাকা তো ব্যাংকের থেকে আসছে, আমি মনে করছে জাল। মানে তখনও বুঝতে পারেনি না। মাই গুডনেস। তখন র্যাপ অফিসারের ভিতরে একজন ওই টাকাটা রেখে দিল, যে ঠিক আছে মুরব্বী, আপনি চেঞ্জ করে দিই, আপনার যখন সমস্যা হয়। আচ্ছা। তখন ওই রেফার অফিসারের টাকাটা মানি ব্যাগ থেকে একটা ভালো টাকা দিয়ে খারাপটা রেখে দিল। আচ্ছা, গেল এটা। তো একদিন আমাদের জাল টাকা দিতে পাঠাইছে পাইকারি সেল, টিকেটলীয় ওভারব্রিজের এখানে। তো ওইখানে সেল দেওয়ার নিয়মটা হচ্ছে কি, এই টাকাটা যে আমাদের দেওয়া নেওয়া হয়েছে, আমি থাকবো টিকেটলীয় ওভারব্রিজের এখানে, আমার ঠিকানা দিতে হইব ইত্তেফাকের মোড়ে। আচ্ছা। হ্যাঁ, যে ভাই আপনি ইত্তেফাকের মোড়ে আসেন, ইত্তেফাকের মোড়ে আইসা। তো যাই হোক, এভাবে চললো। তো এইভাবে চলার পরে ওই মতিঝিলের ব্যাপারটা যখন রেফারিয়াটা, তখন ওই দৌড়াটায় মানে এইটার ভিতরে একটা নিয়ম বলে দিচ্ছে যে যদি কেউ দৌড়া খায় তাহলে কেউ কারো বাঁচানোর জন্য আগাইবে না। ওকে। এটার কারণ যদি বাঁচানোর জন্য আগাও তাহলে কঠিন বিপদে ফাঁসে যাবে। আর যদি একজন বিপদে পড়ে তাহলে ওই একজন কিন্তু বাঁচতে পারবো, কিন্তু একজনের সাথে যদি আরেকজনের যদি বাঁচাইতে দাও, পরিচয় দিতে দাও, তাহলে ফাঁসে যাবে। তখন আমরা পরিচয় দিতে যাইতাম না, দেখতাম আমার সামনে অনেক সময় মারতেছে, কঠিন মারতেছে, কিন্তু দেখবো যাইতে পারতাম না। বরঞ্চ উল্টা আরো পুলিশে ফোন দিতাম, থানায় পুলিশে ফোন দিতাম যে এমন জায়গায় ধরা খাইছে, তাড়াতাড়ি আসেন গাড়ি নিয়ে। মানে এটা যদি আলটিমেটলি পুলিশ তাড়াতাড়ি চলে আসে তাহলে আপনাদের জন্য বেটার, আমাদের জন্য বেটার। কিন্তু পুলিশে টাকা দেওয়া আছে, হ্যাঁ, থানায় টাকা দেওয়া আছে, তারপরে যে ডিউটি অফিসার ডিউটি অফিসারের টাকা দেওয়া আছে, এরকম টাকা ছাড়া তারা আসবেই না। ওকে। তখন এভাবে তাদের সাথে টাকা না দিয়ে কিন্তু বলা যায় না। আর তাদের সাথে প্রত্যেকটা থানায় যোগাযোগ আছে যে আজকে কিন্তু আপনাদের এলাকায় ঢুকতেছি, ওকে, ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একটু আইসেন, এভাবে বলা হয়। ওকে। তো যদি বিপদ পড়ে তাহলে ফোন দেয়, বিপদ না পড়লে বাস কাজ শেষ করে আয় পড়ে। আচ্ছা, এই আর কি। তো যাই হোক, গেল এটা সাবজেক্ট, এভাবে চলতেছে। তো আমি ওই বন্ধুর ওই কাহিনীটা দেখা, ওই যে সাদার যে ব্যাপারটা, এটা দেখে আমি নিজে একদম টোটালি ভাবে বাদ দিয়ে দিলাম। না, কিন্তু আপনি আমাকে থেকে একটু বলবেন যে এই যে নকল টাকা বেসিক্যালি কোন কোন নোটের আপনি ব্যবসা করেছেন? 1000 টাকা নোটের করেছেন? না, আমি এখন অ্যাভেলেবেল 1000 টাকা নোটের হয়, কিন্তু আমি যখন এই ব্যবসাটা করেছি তখন এটা হয়েছে আপনার 2008 সালে। তখন শুধু 500 টাকা নোট? তখন শুধু 500 টাকা নোট। আচ্ছা, এই নকল নোট গুলো চেনার উপায়টা কি, মানে কি ব্যাপার থাকে এখানে? এই নকল নোট গুলো চেনার উপায়টা হচ্ছে কি, আপনার টাকাটা যদিও শক্ত থাকে, টাইট থাকে, কিন্তু টাকাটা থাকে একটু হালকা। আচ্ছা। টাকাটা কালার তো মানে একদিক দিয়ে ভারী, একদিক দিয়ে হালকা। আচ্ছা। অরিজিনাল যে টাকাটা, এই টাকাটার কালারটা থাকে সেম একরকম, সর্বদিক দিয়া কম বেশ হবে না। আর এই টাকাটার কালারটা একটু স্বাভাবিক কম বেশ হবে। আচ্ছা। হয়তো সাইডটা একটু মোটা হবে, মাঝখানটা পাতলা হবে, আর নয়তো মাঝখানটা মোটা হবে, সাইডটা একটু পাতলা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাটা পানির ভিতরে এই ভিজা হাতে ধরলে সাথে সাথে এটা মাটির মতন গলে যাবে। এটি হচ্ছে মেন প্রমাণ যে হাতে ভিজা হাতে যদি ধরে যদি একটা ঘষা দেয় তাহলে রংটা ওঠে এবং প্লাস মাটির মতন গলে যায়। যেটা অত্যন্ত মজবুত সেটার হালকা হালকা একটু রং ওঠে, আর যেটা একটু দুর্বল সেটা মাটির মতন গলে যায়। ওই বন্ধু অন্য মেয়ে কয় না, তারা আলাদা এক্সট্রা পাবে ফ্ল্যাট নিয়ে, মানে কেউরে বানায় ছোট বোন, কেউরে বানায় শালি,
হ্যাঁ কেউ বানায় ওয়াইফ, এভাবে পুরা দেখা গেছে ওরা এই অবৈধ কাজ করে, ব্যবসা করে একটা। তো এইভাবে ব্যবসা করতেছে, দেখতেছি, জানতেছি, শুনতেছি। তো এক সময় আমি দেখতেছি অনেক সময় ওদের ব্যবসার জন্য আমি ঠিক মতন বাসায় আসতে পারি না। তো বাসায় যদি এদিকে না আসি তাহলে আমার ওয়াইফ টেনশন করে, এবং আমার ওয়াইফ আমার অন্য ধরনের একরকম মাইন্ড করে। তো মাইন্ড করতে গিয়ে আমার সংসারের ভিতরে মোটামুটি ভাবে একটু ক্যাচাল সৃষ্টি হয়। তখন আমি ওদের সাথে এই কাজ ছেড়ে দিই। এই কাজ ছেড়ে দেওয়ার পরে আমি আমার ওয়াইফ দেশে পাঠাই দিই আবার রিটার্ন, মানে গ্যাঞ্জাম হওয়ার পরে। তো দেশে পাঠাই দিয়ে বাবা মার সাথে থাকে, কাজ কাম করে সুন্দর মতন চলে, আমি একা ঢাকা থাকি। তো এক সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসলো, খুব সুন্দর একটা মেসেজ দেখে পাঠাইলো একটা মেয়ে। আপনার মেয়েটার বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ। তো এই মুন্সিগঞ্জ মেয়েটার মামার কাছে থেকে বড় হয়েছে, আপন মামার কাছে থেকে। তো মেয়েটা খুব সুন্দরই। আর মেয়েটার আমি সর্বদিকে মানে এই যে আমার বয়সে আমি যত মেয়েদের সাথে চলাফেরা করছি, কিন্তু যতজনের লোকে চলাফেরা করছি ওই মেয়েটারে পাইছে অন্যরকম। তো ওই মেয়েটা মানে বললো যে আমি একটা জিনিস চাই। আমি জিজ্ঞেস আপনি কি চান, আপনাকে বারবার ফোন দেন। পরে আমার বললো যে আমি একটা জিনিস চাই, দিতে পারবেন? কেন আমি বললাম যে আচ্ছা কি চান বলেন। পরে বললো যে আমার এক বোতল বিষ এনে দিবেন। আমি হঠাৎ চিন্তা করলাম যে বীজ দিয়ে কি করবো। তো পরে বললাম যে আপনি বীজ দিয়ে কি করবেন? যদি এক বোতল বিষ এনে দেন তাহলে আমি অনেক খুশি হবো, আমার দরকার। তো কি দরকার? এমনি কথাবার্তা কইতে কইতে মোটামুটি 2-3 দিন চললো। 3 দিন চলার ভিতরে 4 দিনের দিন মেয়েটা চলে আসলো। তো মেয়েটা চলে আসার পরে আমি আর আমার আরেকটা বন্ধু গেছি গুলিস্তান থেকে তার রিসিভ করার জন্য। বন্ধু বলছে যদি মেয়েটা যদি খারাপ হয় তাহলে ফোন বন্ধ করে রাখবি, আর যদি ভালো হয় তাহলে নিয়ে আসবি। তখন দেখলাম খারাপ না ভালোই, তো নিয়ে আসলাম। তা আনার পরে দেওয়া ওই মেয়ে বলতেছে এই আমার মেয়ের পছন্দ হয়েছে, প্লাস এক কথায় 2 কথায় আমিও চিন্তা করলাম যে যাক আমারও তো মেয়ের ভালো লাগছে, তো যাক মেয়ের সাথে দেখি ডুপ্লিকেট ভাবে একটা বিয়ে করা যায় কিনা। ডুপ্লিকেট বিয়ে? হ্যাঁ ডুপ্লিকেট। আপনার ঘরে তখন 3 নম্বর বউ? হ্যাঁ আমার ঘরে তখন 3 নম্বর বউ। তখন ওই মেয়েটারে নিলাম, নিয়ে গুপিবাগেই একজনের বাসায় আশ্রয় নিলাম। 7 দিন ওইখানে ছিলাম, এবং এই 7 দিনের ভিতরে বিভিন্ন ধরনের ফোন আসতেছে, বিভিন্ন মেসেজ আসতেছে, মেয়ের উতাসা হয়ে খুঁজতেছে। মেয়ের মামা একজন সাংবাদিক, আবার এদিকে আমার বড় ভাই একজন সাংবাদিক। কিন্তু তারা পরিচয় কিন্তু আমি জানি না। আমার বড় ভাই যে মেয়ের মামারে চিনে, মেয়ের মামা যে আমার বাইরে চিনে, কিন্তু আমি জানি না। কিন্তু আমার নাম দিছি চেঞ্জ, আমার নাম দিছি সাগর ওই মেয়ের কাছে, আমার সত্য নাম দেইনি। তো যাই হোক এভাবে 7 দিন মেয়েরা আমার কাছে রাখলাম। তো রাখার পরে ওই মেয়ের মামায় শু করলো। মেয়ে একদিন আমার মোবাইল দিয়ে ফোন দিয়েছিল, মেয়ের মামার সাথে কথা বলছিল। তো ওইখান থেকে মেয়ের মামায় আমার খালি ডিস্টার্ব দেয়। মেয়ের মামা কান্নাকাটি করে যে যেমনি হোক আমার বাগনেরি দিয়ে দাও, বা তুমি যদি বিয়েও করে থাকো আমি তোমার ক্ষতি করবো না, তুমি আমার বাগনেরি ডিপোজিট দিয়ে দাও, আমি তোমার কোনো সমস্যা করবো না, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মানে কান্নাকাটি করে করতেছে। তো যাই হোক কোন জায়গায় আসবো বলেন, তখন আমরা বললো যে বেস ক্লাব আসতে। তো আমি চিন্তা করলাম যে সাংবাদিকদের আড্ডা তো হচ্ছে বেস ক্লাব, আর ওইখানে তো সম্পূর্ণ সাংবাদিকের বেশি অংশ থাকে। তা আমি এর একা পাঠাই দিলাম। তো একা পাঠাই দেওয়ার পরে আবার কি করলো, এর মামার সাথে বাড়িতে গেল, এদের বাড়িতে যায় মোটামুটি ভাবে থাকলো। এর মার কাছে বললো যে আমার পছন্দ হয়েছে এই সেই। তো এমন সুন্দর মেয়েটা, কথাবার্তা সর্বদিক দেয়, মানে আমার মাথার ভিতরে যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমার চাইতে ভালো জ্ঞান বুদ্ধি ওর মাথায়, কিন্তু ওর বয়সটা একদম কম। তো আমার একটা কথাই ভাই বলতো সে যে দেখেন একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যা কথাটা ডাকার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়, কিন্তু কখনো একটা মিথ্যা কথা বললা সেটা ডাকতে গিয়ে 1000টা মিথ্যা কথা বলবেন না। এই কথাটা আমার প্রায় বলতো। তো যাই হোক ওই মেয়ের সাথে আমার সাথে একটা বিয়ার কথাবার্তা চলতেছে। তো আমি এক সময় কি করলাম, মেয়েদের বাড়িতে গেলাম টঙ্গী। তো টঙ্গী গেছি, ওইখানে আবার আরেকটা মহিলা আছে, মহিলা ফেন্সিডিলে ব্যবসা করে, মহিলার পোলারাও ফেন্সিডিলে ব্যবসা করে। তো ওইখান থেকে আবার একটা খারাপ পোলা মেয়েরে পছন্দ করছে, বিয়ে করতে চায়। তো আমি আমার এখান থেকে 3টা বন্ধু নিছি, 3টা বন্ধু নেওয়ার পরে দিয়া বিয়ে করতে গেছি ওইখানে ওই মেয়েরে। তো খাইতে বলছি, খাওয়া শেষ হয়েছে, ওইখান থেকে আমার তুলে নিয়ে গেছে ওই খারাপ পোলাবেনের ভিতরে 5-6 জন, যে এখানে বিয়ে করতে আসছে থেকে। তখন আরেকজনে দেখাই দিয়েছে যে হ্যাঁ, তখন আমার নিয়ে গেছে তুলা, যেদিকে আসে। তো গেলাম ওইখানে, আমার ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পরে আলাদা একটা রুমের ভিতরে নিয়ে আটকে এলো। আটকে পরে আমার বললো যে তুমি যে বিয়ে করতে আসছো এই মেয়েরা তো এই ছেলেটা পছন্দ করে। তো ভালো কথা, পছন্দ করছে বা করে সেটা আপনারা আগে দেখেন না কেন, আর এখন এটা আপনাদের ব্যাপার আর মেয়ের ব্যাপার, এখন আমি কি করবো? আমি বুঝলাম না, যে মেয়েটাকে প্রেস ক্লাবে ছেড়ে দিয়ে আসলে সেই মেয়েটাই এই মেয়েটা। ওকে, আপনি তাহলে মেয়েটাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? আপনার ইন্টারেস্টটা কি? মেয়েটাকে ইন্টারেস্ট হয়েছে মানে মেয়েটাকে আমার ফিজিক্যাল সম্পর্ক করার ইচ্ছা এবং মানে অনেক ভালো লাগছে, কিন্তু আমি করতে পারিনি এই কাজটা। এই জন্য আপনি বিয়ে করে করবেন? এই জন্য বিয়ে করে করবো। আর মেয়েটা আপনাকে কেন বিয়ে করবে? আর মেয়েটা বিয়ে করবে, মেয়েটা আমাকে পছন্দ করছে বা ভালো লাগছে, এবং আমি যে তারা যে আশ্রয়টা দিচ্ছি, তারা যে 7 দিন যে আমি যাই না, যে এক জায়গায় যে রাখছি, কিন্তু আমি তার প্রতি কোনো করিনি। কথা বলছেন? মেয়েটা বের হয়ে এসেছিল কেন আপনার জন্য? না, মেয়েটা বের হয়ে আসছিল, মেয়েটা ওই মামাদের বাড়িতে একটু কাছে হয়েছিল। ওকে, হ্যাঁ, তো সংসারে একটু সমস্যা। আপনার সঙ্গে পরিচয় হয় কিভাবে? বের হয়ে আসার আগে না বের হওয়ার পরে? বের হয়ে আসার আগে। আসার 4 দিন 3-4 দিন আগে। এবং এই গন্ডগোল থেকে মূলত বের হয়ে আসতে চাই, এবং সেক্ষেত্রে আপনি তাকে শেল্টার দেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, বুঝতে পেরেছি। তারপর তখন এই মেয়ের পাঠাইলাম, পাঠানোর পরে দিয়ে আপনার এই যে বিয়ের ব্যাপারটা
তো মেয়ের আরেকটা মামা সম্পর্ক হয়, মানে আমার কাছে ভালোভাবে যাতে বিয়ে শাদী দিতে পারে সে একটা ব্যবস্থা করার জন্য মেয়ের মায় আর কি তারা দিচ্ছে। আমি চাচ্ছিলাম কি যে এটা একটা ডুপ্লিকেট করবো, আর ওই মেয়ের মামায় তো চাচ্ছিল যে জিনুয়েল বিয়ে করতে গেছি, জিনুয়েল বিয়ে হবে। তো যাই হোক, সেখানে সবই ডুপ্লিকেট করছি, কিন্তু আমার বাবার নামটা ডুপ্লিকেট করতে পারিনি। তো কাজী অফিসে গিয়ে বিয়ে করছি, সবকিছু ডুপ্লিকেট, চাঁদপুরের ঠিকানা দিয়া, আমার নাম সাগর আহমেদ দিয়া, কিন্তু আমার বাবার যে নামটা ওই নামটাই আমি দিছি। কিন্তু একটাই সমস্যা পড়ে গেছে কি, আপনার আমার একটা ছবি তুলে রাখছিল, ওই ছবিটা আমি সমস্যা পড়ে গেছি। তো যাই হোক, সুন্দর মতন ওই আমার এই তৃতীয় যে স্ত্রী দেশে আছে বর্তমানে, আমি সেদিক দিয়ে খোঁজখবর রাখতেছি, খেয়াল রাখতেছি, টাকা পয়সা দিতেছি, আর এদিক দিয়ে যে তারা যে বিয়ে করছি তার সাথেও কিন্তু আমি সংসার করতেছি, ছোট্ট একটা রুম নিয়ে সুন্দর মতো দিনকাল কাটাইতেছি। এখন আমি বিশাল ধরনের টেনশন করতেছি, এটা আমি কি করলাম, এটা তো আমি একটা হাসতে হাসতে পাপ করলাম, এখন কানলোতে পাপ হবে না, এটা আমি কি করলাম। আর মেয়েটা তো কোনো সমস্যা না, মেয়েটা তো কোনো দোষ নেই, কিন্তু এই মেয়েটা শুধু আমি কেন করলাম এটা। যেমন আমি পারতেছি না মেয়েটার কাছ থেকে বের হইতে। তো এক পর্যায়ে মেয়েটার আস্তে আস্তে ঠান্ডা মাথায় আমি বুঝাইতে 9 মাস কি 10 মাস পরে সত্য কথাগুলো বলছি মেয়েটার, যে আমি যদি কখনো তোমার কাছে সত্য কথা বলি তুমি কি কোনো সমস্যা করবা কিনা, বা আমার ক্ষতি করবা কিনা, বা তুমি টেনশন করবা কিনা। তখন সে আমার ওয়াদা দিছে সে কোনো কিছু বলবে না, কিন্তু সে জাস্ট শুনবে। আমার যদি কোনো কিছু খারাপ ধরনের বা ভালো ধরনের কিছু থেকে থাকে, তখন তার আমি বলছি যে দেখো আমি কিন্তু এমনি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে দেশে। তখন সে খুশি, সে বললো যে ঠিক আছে, এটা তো আপনার ভুল, মানে সে হাসতে হাসতে বলতেছে, রাগের মাথায় না, এটা ভুলটা হয়েছে আপনার ওয়াইফ আছে, ভালো কথা, আপনি আমার কেন বিয়ে করলেন, আর বিয়ে যখন আমার করছেন এখন কেমনি কি করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি ভাবেন আমরা ছাড়তে পারবেন না, তারও ছাড়তে পারবেন না, এ বললো। তো যাই হোক, তার দিক দিয়ে আমি একটু সাপোর্ট পাইছি যে না, এতো আমার খারাপ ধরনের কোনো কিছু দিতেছে না, যা দিতেছে ভালোই দিতেছে। তো এক সময় আমার নাম্বারে দেশের থেকে ফোন আসে, তো আমার ওয়াইফে ফোন দিতে পরে ও রিসিভ করে, তো রিসিভ করলে দেখা গেছে ওই ফোনটা চুপ করে শুনে, কিন্তু শুনতে গিয়া আমি গোসল করতেছি, মোবাইলে ঘরে চার্জ দিয়া, কিন্তু ও আমার টোটালি ভাবে মোবাইলটা লয়ে নিচ্ছে, মোবাইলটা লয়ে প্রত্যেকের নাম্বারে একটা করে মিস কল দেয়। তো আমার বড় ভাইয়ের নাম্বারে মিস কল দিল, আমার বড় ভাই ব্যাক করলো, আমার নাম্বার তো চিনে, তো ব্যাক করার পরে দেখে যে মেয়ের কণ্ঠ। তখন আমার বড় ভাইয়ের সাথে কথা বললো যে আমি সেলিমের ওয়ার্ক লাগি এই ব্যাপার আমার বিয়ে করছে। তখন আমার বড় ভাই বললো যে আমার বড় ভাই আছে রাজধানী সুপার মার্কেটে থাকে, তো তুমি ওনার কাছে যাও, ওনার নাম্বার দিই। তখন নাম্বার দিছে, তো নাম্বার তো আমার সিরিজ সেভ করা। তখন ওই যে ভাইটা সাংবাদিক, ওই তার কাছে গেছে, তার মামারে নিয়ে, তার মামা যেটা সাংবাদিক তারা ফোন দিচ্ছে। তো ফোন দেওয়ার পরে তার মামারে নিয়ে গেছে যে দেখেন আপনার ভাই তো এই করছে, এখন বিয়ে করছে, আগে বাড়িতে বউ আছে, পোলাপান আছে, আবার এখন আমারে করছে, এখন কেমনি কি করা যায়। তো নাই কি করলো, এইভাবে ভাইয়ের কাছে সবকিছু বললো। তো ভাই আবার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমাদের বাড়িতে লোকেশন দিয়ে দিচ্ছে, কিভাবে যাইবো, কোন জায়গায় যাইবো, কি নামে চিনবো, সবকিছু আর কি বলে দিচ্ছে। তো এক সময় ওই যে আমার সেট দিয়ে ঘরে আসছে। তো রাত্রেবেলা আবার আমি কি করছি, ওই দিনকে আসছি, ওরে খুঁজা না পায়া আমার নাম্বারে ফোন দিছি, কথা বললা, দেখি যে বন্ধ সেট। তো ওই শুয়ে রয়েছে, আমি ওর হিটানের ভিতরে হাত দিয়ে দেখি যে বালিশের তোলে আমার সেট পুরো রয়েছে। আমার সেট রয়ে দিচ্ছি, আমার সেট আমি জিত করা যে এই কাজটা কেন করলো, এতগুলো জিনিস ছড়াইলো কেন, আমার কাছে বলছে যে আমার কোনো কিছুই করবে না, জাস্ট আমাদের কিভাবে কি করতে হবে সেটা আমাদের দিয়ে কি আমারই করতে হবে সেটা বলে দিচ্ছে, সুন্দর ডিসিশন দিচ্ছে। কিন্তু এখন আবার সে এত কিছু এলোমেলো কেন করে। তা আমি জিত করে কি বললাম, বাড়িতে গেলাম। ও আবার আমি যেদিন বাড়িতে গেছি ঠিক তার 4 দিন পরে বাড়িতে গেল। তো বাড়িতে যাওয়ার পরে এমন ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কিন্তু ও কিন্তু বিশৃঙ্খলাটা সৃষ্টি করতেছে না, করতেছে কিন্তু আমার তৃতীয় স্ত্রীর কথা হয়েছে যে আমি তো বউ দেখা বিয়ে করিনি, আমার বিয়ে করার পর আরেকটা বিয়ে করছে, সেটা তো আমার দেখার বিষয় না, আর আমি সতীনের করে কেন করবো। আর মেয়ের কথা হয়েছে যে আপনি আমার বিয়ে করছেন, এখন আপনি আমার কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বউ আছে থাকুক। মানে এটা হয়েছে এই চতুর্থটার কথা, আমার ছোট বউর কথা, যে আপনার বউ আছে ভালো কথা, আমি আপনার বউ লোকে মেনে খাবো, কিন্তু তৃতীয় বউ এটা মানতে চায় না। আচ্ছা, এখন লোকজন অনেক জমে গেছে গা, তো কেমনি কি করা যায়। তো লাস্ট পর্যায়ে আমার এই চতুর্থ বউরে আমি লঞ্চে উঠে দিলাম একবার, আমি নিজে আয়া আমার এই তৃতীয় বউরে আমি বুঝা বললাম যে দেখো আমি যেমনিও করে একটা ব্যবস্থা করি, তুমি টেনশন করো না। হ্যাঁ, আর নাই তো জানি যে আমার যদি একটা মামলা করবো তখন একটা সমস্যা দেখা দিব। তো আমি লঞ্চে আসলাম, আইসা আমার চতুর্থ বউরে লঞ্চে উঠে দিলাম, বিছনা করে টুটা দিয়া আমি টলার উঠে চলে গেলাম, আয় পড়লাম। জাস্ট আমি একটা হোটেলে পানি খাইতে ঢুকছি, 2টা পিস দিকে চায় দেখি আবার আমার ওই চতুর্থ বউ পিছনে টলার দিয়ে আবার চলে আসছে। আচ্ছা বলে আমার যাইতে ইচ্ছা করে না, আমার মন টানতেছে না, তুমি কি করবা সেটা করো, আর নাইলে আমি যাবো না। তো কি করা যায়। তো এর ভিতরে একটা কথা আমি যেটা কইতে ভুলে গেছিলাম গা, যেদিনকে আমার চতুর্থ স্ত্রী গেছিল বাড়িতে, সেদিন রাত্রি আমাদের এলাকার কিছু লোকজন আছে মুরব্বী, ওই মুরব্বীরা চেয়েছিল আমার ওয়াইফকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা টামলা করানোর জন্য, মানে চতুর্থ ওয়াইফকে দিয়া, কিন্তু পারে না একমাত্র আমার জন্য, দেখছে যে আমি বড় অধিকার দিয়ে দিচ্ছি। তো আমার ওয়াইফে আমি সান্ত্বনা দিলাম কি যে ঠিক আছে তুমি ঢাকা যাও, আমি ঢাকা আসতেছি 1 সপ্তাহের ভিতরে, আমি আইসা একটা ডিসিশন নিতেছি, তুমি টেনশন করো না। এখন যদি আমার নিয়ে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো, তুমি আমারে পাইবা না, আবার আমার তৃতীয় স্ত্রীও আমারে পাইবা না।
মাঝখানটা আমি আমার কেস মামলা হইব বা জেল থাকতে হইব, বিভিন্ন ধরনের কিছু হইব, তখন এটা কিছুই হইব না, তোমাদের কাছে তোমরা কেউ ঠিক মতন পাইবো না, মাঝখানটা একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইব। তো যাই হোক ওরা বুঝাইছে, বুঝটা মানছে, কিন্তু কথা দিয়ে মানছে যে ঠিক আছে আমি বুঝ মানবো, আপনার একটা কথা আছে। কি কথা? যে আপনার কথা আমি রাখবো, আমার কথা আপনি রাখতেই। তো কেমন? আপনার মন মতন, আপনার সাথে আমি যতদিন এই 1.5 বছর ধরে চলছি, 1.5 বছরে আপনার ভিতরে আমি যেটা পাইছি অন্য কারো ভিতরে পাবো কিনা তা জানি না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার এই অনুরোধটা যদি রাখেন তাহলে আমি যাবো, আর নাহলে আমি আপনার সংসারতে কখনো যাব না। এ বললো আমার 4র্থ স্ত্রী। তো কিরকম যে আপনি নিজে চয়েস করে যে কোনো ভালো একটা ছেলে দেখা আমাকে বিয়ে দিয়ে দিবেন। ওকে, এই আর কি বললো আমার 4র্থ স্ত্রী। তখন এই বিষয়টা আমি চিন্তা করতেছি যে আমার ওয়াইফ আমাকে এই কথা বললো, তখন তার সাথে তো আমার যোগাযোগ করতে হয় বা ভালো মন্দ জিনিসটা বুঝতে হয়। তো ঠিক আছে, আগে ওরা পাঠাইলে আমি আমার মাথা মোটা ঠান্ডা হোক, তারপর আমি ঢাকা আসি, তারপরে কেমনি কি করা যায় দেখি। তো আমি 1 সপ্তাহ পরে ঠিকই ঢাকা আসলাম, আমার 3য় স্ত্রীতে বুঝা বুঝলা। তো ঢাকা আসার পরে দিয়ে আমার ওই 4র্থ স্ত্রীর সাথে দেখা করলাম, বললাম যে নেলা এবার বলো কি সমস্যা বা কেমনি কি করা যায়। তখন আমারে বললো যে আপনি আপনার মন মতন এবং আপনার পছন্দ মতন আপনি যে কোনো ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দিবেন, যেহেতু আমার বাবা মা গরিব বা আমার বড় কোনো ভাই নাই, কিন্তু আমারও তো একটা গার্জেনের দরকার। আর আমি যদি আপনার গার্জেন হয়ে যদি থাকতে চাই, আপনার জীবনে বিশাল ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হইবে, আপনি কখনো সফলতা হইতে পারবেন না। মানে ওই মেয়েটার কি বললো আমার ওয়াইফ। তখন আমি মাথার ভিতরে ঢুকাইলাম জিনিসটা যে আসলে ও যে কথাটা বলছে, কিন্তু আমি যদিও ওরে যদি ছেড়ে দিই, যদি টাকা পয়সাও দিয়ে দিই, কিন্তু ছেড়ে দেওয়ার পরে ও দেখা গেছে আরেকটা ছেলে সংসার করলো করবো, সেই ক্ষেত্রে ওর জীবনে সেই ছেলেটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। তো ও যখন এভাবে বলছে, তার সাথে দুজনে মিলামিশে উভয় পক্ষে মিললাই আমি তারা ভালো একটা ছেলে দিকে দিয়ে দিই। তখন তার কথা অনুযায়ী, তার কথা রাখতে গিয়া সে তার মাথা শুয়ে আমার শপথ কাটাইতে পরে আমি তারে ভালো একটা ছেলে দিকে দিয়ে দিচ্ছি। ওই ছেলের সাথে সে এখনো খুব সুন্দর মতন সুখীভাবে সংসার করতেছে। তো এই লগিয়া তার বিষয়টা। ওই ছেলেটা কি জানে যে আপনি তার হাজবেন্ড ছিলেন? না, ওই ছেলেটা জানে আমি তার ভাই। ওকে, খুব ভালো। আমি মানে মেয়ের কাছ থেকে শুনছে যে আমি খুব ভালো, তার একজন ভাই, কিন্তু সে আমার গার্জেন, মানে আমি তার গার্জেন। তো তার কাছে দিয়ে দেওয়ার পরে ফোনে তার সাথে যোগাযোগ হয়েছে। তো যোগাযোগ হয়েছে, কিন্তু সরাসরি ভাবে তাদের বাসায় যায়নি। দেখা গেছে 1 কথা 2 কথা সে যদি তার হাজবেন্ড যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে একটা ক্যাচাল সৃষ্টি হবে সংসারে। তো যার কারণে আর কি আমি যাইনি। তো ওরা বলে দিচ্ছি যে তোমার যখন প্রয়োজন, যখন দরকার, তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করো, বা কোনো অসুবিধা হলে বললো, কোনো সমস্যা হলে বললো, আমি আমার সমর্থনে যতটুকু পারি আমি অতটুকু দেখবো। আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে এইসব মেইলি ব্যাপারে আপনার চারিত্রিক যে দুর্বলতা বা চারিত্রিক যে সমস্যা সেটা আরো বেশি পরিমাণে আছে, এটা বোঝাই যাচ্ছে, কারণ প্রশ্নগুলো উত্তরগুলো বেরিয়ে আসবে। এই ধরনের এই 4টি মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া আপনি আরো অনেক মেয়ের সাথে মিশেছেন, এম আই রাইট? জি জি। কতগুলো মেয়ের সাথে আপনি এভাবে মিশেছেন বা লিভ টুগেদার করেছেন? এভাবে আমি আরো 15-20 জন মেয়ের সাথে মিশছি। 15-20 জন মেয়ের সঙ্গে আপনি মিশেছেন, এবং তাদেরকে আপনি হাত করতেন কিভাবে? তাদেরকে আমি হাত করতাম, তাদের সাথে ফোনে যোগাযোগ করতাম। কেউ যদি চান্স না দিত, পাত্তা না দিত, তখন তার জায়গায় আমি খুব সুন্দর ভালো ব্যবহার করতাম, ভালো কথাবার্তা বলতাম। হয়তো দেখা গেছে সে আমার কথায় রাজি। এবং শেষ পর্যন্ত কি হতো, এই মেয়েগুলো কি যখন জানতে পারতো আপনার সম্পর্কে, বা আপনি যখন আপনার সত্যটা বলে দিতেন, মুখোশটা খুলে দিতেন, তখন কি করতে? যখন আমার ব্যাপারে এসব কিছু জানতে পারতো তারা, কিন্তু যেগুলা নিয়ে আমি যে বিয়ে ছাড়া সংসার করছি, এর ভিতরে একজনও জানে না যে আমি বিয়ে করছি না। কিন্তু যখন আপনি লিভ টুগেদারে করতেন, তখন যখন জানতে পারতো আপনার সম্পর্কে মেয়েরা, তখন কি করতো এরা? তখন এরা গার্মেন্টসে কাজ করতো কেউ, হ্যাঁ, এরপরে কেউ বাড়িতে থাকতো। কোন ধরনের কোনো অ্যাকশনে যেত? না, কোনো ধরনের অ্যাকশনে যেত না। আর আমি কোন সময় দেখা গেছে তাদেরকে আমি কখনো বিপদে ফেলাইনি। আপনার 3য় স্ত্রী, আজকে আপনি এই যে এখানে যেগুলো কনফিউজ করলেন, আপনার 3য় স্ত্রী সব বিষয়গুলো জানে? জি জি। যে আপনার সঙ্গে ঘর সংসার করছে? জি, সব জানে। সবকিছু জানার পরে সে আপনাকে ক্ষমা করেছে? সবকিছু, মানে এই বিষয়গুলো যে সে জানে, জানার পর থেকে আমার সংসারের ভিতরে বিশাল ধরনের একটা সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমাকে কখনো সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। এখন আর বিশ্বাস করে না? এখন আর বিশ্বাস করে না। যার কারণে আমার সংসারটার ভিতরে একটু এই সমস্যা দেখা দেয়। আমি কিন্তু এখন প্রায় 1 বছর হয়েছে, 1 বছরের কাছে হয় আমি এগুলা সব ছেড়ে দিচ্ছি, এভরিথিং যা আছে। কিন্তু আমি হালাল পথে টাকা ইনকাম করতেছি, ভ্যান গাড়ি চালাইতেছি, রিক্সা চালাইতেছি, খাইতেছি, সুন্দর মতন চলতেছি, আমার ওয়াইফ জানে। কিন্তু তবুও আমি যে এইসব কাজে এখন বর্তমানে যে জড়িত নাই, আমি যদি এই যে মানুষের বাসা বাড়ি চেঞ্জ করে, অনেক সময় রাতে চেঞ্জ করে, দিনে চেঞ্জ করে, ট্রাক দিয়ে পিক আপ দিয়ে মাল নামাইতে হয়, দিন রাত ঘোরা, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি আমার ওয়াইফকে যদি বলি যে আজকে রাতে কাজ আছে, আমার ওয়াইফ কখনো বিশ্বাস করে না। রাইট। তো আপনি সারাটা জীবন একটা মানুষের সাথে থাকবেন, কিন্তু সে আপনাকে অবিশ্বাস করে যাবে। এর চেয়ে বড় পেনাল্টি আর কি হতে পারে? ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সেলিম। আমাদের সেলিম যে স্তরে, সমাজের যে স্তরে বসবাস করেন, অর্থনৈতিক ভাবে এক ধরনের অবশ্যই নিম্ন স্তর, সেই জায়গাটি থেকে তার যে সার্কেল, সেই সার্কেলের মধ্যে তার যে অপরাধ, তার যে বাউন্ডারির মধ্যে অপরাধ, সেই অপরাধের সীমা কিন্তু খুব ছোট নয়। সামাজিক অপরাধ এবং চরিত্রগত যে অপরাধগুলো সেগুলো, এবং একই সাথে জাল টাকার ব্যবসা,
এবং আপনারা দেখেছেন যে ওর যে স্বীকারোক্তি সেই অনুযায়ী ও কত ধরনের বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল। সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে ও একটা সংসার করছে তৃতীয় স্ত্রীর সাথে, কিন্তু সেই মানুষই তাকে আর বিশ্বাস করে না। আপনি বছরখানেক আগে এই ধরনের অপরাধ থেকে কেন বের হয়ে আসলেন? আমি বছর অনেক আগে এই ধরনের অপরাধ থেকে বের হয়ে আসছি। আপনাদের এই যে এই এবিসি রেডিওর যে গল্পগুলা যা বলিব সত্য বলিব এগুলা শোনার পর থেকে আমার মানে মনটা একটু আসলো যে আসলে কিন্তু আমি যেগুলা করছি এগুলা কিন্তু সম্পূর্ণভাবে ভুল করছি। প্লাস আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ড গুলার জন্যই কিন্তু আজকে আমার স্ত্রী আমাকে সত্য কথা বললো, কিন্তু সেটা সত্য মনে করে না। তো যার কারণে আর কি আমি এই 1 বছর আগে থেকে এগুলা ছেড়ে দিচ্ছি টোটালি। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে সেলিমের জীবনের অপ্রিয় সত্য। আমরা একটু পরে আমরা ফেসবুকের কমেন্টস গুলো নিয়ে পড়বো এবং একই সাথে আমাদের সেলিমের ওপিনিয়নটা